আপনি ঠিকই বলেছেন, কিন্তু আজকে যা আছে তাই তো শেষ হবে না, আবার কিভাবে পেছনের লেকচার টানবো বলেন? আজকের ক্লাসই তো শেষ হবে না পুরোপুরি, দুই একজন থেকে যাবে। তারপর অনেকে জীবনানন্দ দাশ সম্পর্কে আমি একটু বলে দিব না, ঠিক আছে? ওকে, তাহলে সুরেন্দ্রনাথ সম্পর্কে আমরা বলে ফেলেছি, যেহেতু জীবনানন্দ দাশের কথা প্রসঙ্গ আনলে নেই, বারবার উনি দিচ্ছেন দেখি। আমরা 30-এর দশকের 5 জন কবি আছে, 30-এর দশকের কবি। আপনারা কি এদের নাম শুনেছেন 30-এর দশকের কবি? যদি শুনেন তাহলে বলেন। 30-এর দশকের কবি বলা হয় এদেরকে, আবার এদেরকে বলা হয় রবীন্দ্র বিরোধী কবি। রবীন্দ্র বিরোধী কবি, বিরোধী কবি, আবার এদেরকে বলা হয় কল্লোল সাহিত্য গোষ্ঠী। কল্লোল সাহিত্য গোষ্ঠী, এই 5 জন কবির নাম বললে এখানে আমাদের জীবনানন্দ দাশের নাম টুকটাক চলে আসবে। শুনেননি? অজীব বসু, হ্যাঁ একজন বলেছেন অজীব বসু, তো অজীব বসু যেহেতু ভাই বলেছেন তাহলে অজীব বসু দিলাম, ভাইয়ের নাম থেকে অজীব বসু। অর্থাৎ হচ্ছে এই 5 জনের মধ্যে একজন অমিয় চক্রবর্তী, যার জন্য 1901 সালে। অমিয় চক্রবর্তী। যেটা হচ্ছে জীবনানন্দ দাশ, উনি এই 5 জনের মধ্যে সবচেয়ে বেশি সিনিয়র। জীবনানন্দ, জীবনানন্দ দাশ উনি সবচেয়ে বেশি সিনিয়র, ওনার জন্ম 1899। গত হচ্ছে আপনার বিষ্ণু দে, বিষ্ণু দে, ওনার জন্ম 1909। এরপর সুধীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, ওনার জন্ম হচ্ছে 1901 সালে। আর বাকি রয়েছে কে? বুদ্ধদেব বসু। আর গত একজন বাকি রয়েছে বুদ্ধদেব বসু, ওনার জন্ম হচ্ছে 1908 সালে। এই 5 জন কবিকে বলা হয় 30-এর দশকের কবি, এরা রবীন্দ্রনাথ বিরোধিতা করতো। আর কল্লোল পত্রিকা এরা 5 জনের লেখালেখি করতো, ঠিক আছে? কল্লোল পত্রিকা, কল্লোল পত্রিকা এরা 5 জনের লেখালেখি করতো। কল্লোল পত্রিকাও সাল আসে 1923 সালে। কল্লোল পত্রিকা, এদের সবার জন্ম কাছাকাছি। এর জন্য হচ্ছে আমরা দেখি 1901, এর জন্য হচ্ছে 1899, বিষ্ণুদের জন্য 1909, তারপর বুদ্ধদেব বসুর জন্য হচ্ছে 1908, বুদ্ধদেব বসু, সুরেন্দ্রনাথ দত্ত 1901। এইভাবে এদের সবার জন্য হচ্ছে প্রায় পাশাপাশি সময়। এর মধ্যে মোস্ট সিনিয়র হচ্ছে জীবনানন্দ দাশ। এই 5 জন কবি রবীন্দ্রনাথের বিরোধী করতো, তাই রবীন্দ্রনাথ বিরোধী পত্রিকার নাম কি? তাহলে অ্যান্সার হবে কি? কল্লোল পত্রিকা। কোন পত্রিকা রবীন্দ্রনাথ বিরোধী? তাহলে অ্যান্সার হবে কল্লোল পত্রিকা। আর এই 5 জন কবিকে বলা হয় পঞ্চপাণ্ডব, সেটা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। এই 5 জনকে বলা হয় পঞ্চপাণ্ডব। তবে পঞ্চপাণ্ডব আর পাণ্ডব এই দুইটার কথার মধ্যে পার্থক্য আছে। পাণ্ডব হচ্ছে পাণ্ডুর 5 পুত্র, মহাভারতের পাণ্ডুর 5 পুত্র, তাদেরকে বলা হয় পাণ্ডব। অপশনে কিন্তু এই পাণ্ডব কথাটাও থাকে, অনেকে র্যান্ডমলি পাণ্ডব দাগিয়ে দেন, তখন ভুল হয়ে যাবে। আর এদেরকে কিন্তু পঞ্চপাণ্ডব বলা হয়, পঞ্চ কথাটা থাকতে হবে, নয় কিন্তু হবে না। শুধু পাণ্ডব বললে পাণ্ডুর পুত্রদের বোঝাবে। আর দুইটা পত্রিকার পার্থক্য আমি আজকে দেখাই দিই। কল্লোল 1923, এটা যেমন মনে রাখবেন। এই পত্রিকাটার বিপরীত একটা পত্রিকা ছিল, সেটা হচ্ছে শিখা 1927। এই দুইটা পত্রিকার একটা পার্থক্য আছে, কে বলতে পারবেন এই পার্থক্যটা কি? 30 সেকেন্ড, আপনার মাইন্ডটাকে আপনি গ্রুমিং করেন। হ্যাঁ, জীবনানন্দ দাশ রবীন্দ্র বিরোধী ছিলেন। কে বলতে পারবেন শিখা আর কল্লোলের মধ্যে একটা পার্থক্য আছে? থ্যাংক ইউ নাদিম। নাদিম কারেক্ট অ্যান্সার দিয়েছে। এই কল্লোলের সাথে যারা যুক্ত ছিল তারা সবাই ছিল সনাতন বা হিন্দু সমাজের লোক, আর শিখা পত্রিকার সাথে যারা যুক্ত ছিল তারা সবাই হচ্ছে মুসলমান। তাই যদি কখনো আসে নিচের কোনজন শিখা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, মনে করেন একটা নাম আছে অমিয় চক্রবর্তী, একটা নাম আছে বিষ্ণু দে, আর একটা নাম আছে মোতাহার হোসেন, তাহলে এবার বলেন তো নিচের কোনটি, নিচের কোনজন শিখা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? তাহলে কি অ্যান্সার হবে? মোতাহার, এই তো বুঝে গেছেন, সাবাস। আবার ধরেন বললো নিচের কোনজন কল্লোলের অন্তর্ভুক্ত, এর মধ্যে কল্লোলের অন্তর্ভুক্তের মধ্যে অপশন দেওয়া আছে, একজন হচ্ছে আপনার মোতাহার হোসেন, তারপর 2 নম্বর অপশন দেওয়া আছে হচ্ছে আবুল হোসেন, 3 নম্বর অপশন দেওয়া আছে অচিন্ত কুমার সেনগুপ্ত। তাহলে এবার বলেন দেখি কোনটা হবে অ্যান্সার? কল্লোলের অন্তর্ভুক্ত কি হবে? অচিন্ত কুমার সেনগুপ্ত। হ্যাঁ, এই দুইটা পার্থক্য ইজিলি বোঝা যায়। তাহলে এই দুজনে একজন একজনের বিপরীতমুখী ছিল। কল্লোল 1923 সালে এটা ছিল হিন্দুদের দ্বারা চালিত, এবং হিন্দুরা এটাকে বিখ্যাত করেছে, লেখালেখি করেছে। আর মুসলিমদের ছিল হচ্ছে শিখা। শুধু তাই না, আপনারা পড়েছেন সেটা হচ্ছে মুসলমান সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজ নামে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল মুসলমানদের জন্য। মুসলিম সাহিত্য সমাজ নামে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল। এই মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র যে পত্রিকা ছিল সেই পত্রিকার নামই কি? শিখা। এটা কি জানেন না? না শিখা 27, এটা কি জানা আছে? মুসলিম সাহিত্য সমাজের যে মুখপাত্র, সেই মুখপাত্র ছিল হচ্ছে শিক্ষা পত্রিকা। আর মুসলিম সাহিত্য সমাজের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, মানে খুব বিখ্যাত ব্যক্তি যারা এই মুসলিম সাহিত্য সমাজ গঠনের নেতৃত্ব দিয়েছেন, তার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি মুসলিম সাহিত্য সমাজ গঠনে কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন। তাহলে নাদিম অ্যান্সারটা দিয়েছিল এটা হচ্ছে হিন্দুদের, আর এটা হচ্ছে মুসলমানদের। কল্লোল আর শিখা নিয়ে আরেকটা বেশ পার্থক্য আছে, সেটা হচ্ছে কল্লোল হচ্ছে কলকাতা কেন্দ্রিক, আর শিখা হচ্ছে কি কেন্দ্রিক? শিখা হচ্ছে কোন কোন কেন্দ্রিক বলেন তো? কল্লোল যদি কলকাতা, ঢাকা কেন্দ্রিক, ঠিক আছে। কল্লোল কলকাতা কেন্দ্রিক, আর শিখা পত্রিকা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এই তো সবাই তো জানেন, সব মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা 30 দশকের কবি পড়ে ফেললাম, রবীন্দ্র বিরোধী 5 জন কবির নাম বললাম। রবীন্দ্র বিরোধী পত্রিকার নাম কি বলেন তো আপনারা সবাই? রবীন্দ্র বিরোধী পত্রিকা কোনটি? কল্লোল পত্রিকা, কল্লোল, থ্যাংক ইউ। কল্লোল রবীন্দ্র বিরোধী, ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের জীবনানন্দ দাশ, দুঃখিত, জসীমউদ্দিন, জসীমউদ্দিন মুসলমান, তবে জসীমউদ্দিন লেখাপড়া কোথায় করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন? জসীমউদ্দিন কোথায়? হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তাহলে জসীমউদ্দিনের যে কবর, যে কবিতাটি, ওটি কোথায় প্রকাশিত হবে? শিখায় নাকি কল্লোলে? তাহলে জসীমউদ্দিন, হ্যাঁ, জসীমউদ্দিনের কবর কবর কবিতা কিন্তু কল্লোলে। কারণ জসীমউদ্দিন কলকাতায় লেখাপড়া করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তাই জসীমউদ্দিন আবার কল্লোলকে বেশি কাছে পেতেন, কিন্তু শিখাকে কাছে পেতেন না। তাই জসীমউদ্দিন আবার লেখালেখি করেছেন কিন্তু কল্লোলে। এবার বলেন তো নজরুল কোনটায় বেশি লেখালেখি করেছেন, শিখায় না কল্লোলে? নজরুল কোনটায় বেশি লেখালেখি করেছেন? তাহলে অ্যান্সার হবে নজরুল দুটোতেই লেখালেখি করেছেন, দুটাই। নজরুল শিখাতেও লিখেছেন, কল্লোলেও, তবে কল্লোলে বেশি, যেহেতু নজরুল কলকাতায় থাকতেন। নজরুল কল্লোলে বেশি লেখালেখি করেছেন। থ্যাংক ইউ। তাইলে আমরা পড়ে ফেললাম, হ্যাঁ, আমাদের 5 জন কবির নাম, ঠিক না? এর মধ্যে একজন জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে চাইছেন। জীবনানন্দ দাশ সম্পর্কে আপনি কি জানতে চান বলেন? জীবনানন্দ দাশ হচ্ছে চিত্রকুমার তার কবি। জীবনানন্দ দাশের বাড়ি বরিশাল, যেটা জানেন না সেটা বলবেন। আমি একদম আপনাকে বলে দিচ্ছি, বরিশালে যদি কেউ থাকেন তাহলে খুশি হবেন। জীবনানন্দ দাশের বাড়ি হচ্ছে বরিশাল। জীবনানন্দ দাশ লেখাপড়া করছে বরিশাল যে ব্রজমোহন, হ্যাঁ ব্রজমোহন কলেজ, সেটাতে লেখাপড়া করছে। জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যের ছাত্র ছিল। আপনারা কি বলতে পারবেন আমাদের যেখানে বুদ্ধদেব বসু কোন সাহিত্যের ছাত্র, আর মানে সুধীন্দ্রনাথ দত্ত কোন সাহিত্যের ছাত্র? আগে বুদ্ধদেব এটা বলেন। বুদ্ধদেব কোন ডিপার্টমেন্টে পড়তেন? আর সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব হচ্ছে ইংলিশ, গুড। সুধীন্দ্রনাথ কোন ডিপার্টমেন্টে পড়তেন? হ্যাঁ, সুধীন্দ্রনাথ ইংলিশ। এক কথা হচ্ছে এখানে যে 5 জন কবি আছে, 5 জনই ইংরেজি সাহিত্যের ছাত্র, মনে থাকবে। এই 5 জনই কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, ওকে? সুরেন্দ্রনাথ ইংরেজি সাহিত্যের ছাত্র, বুদ্ধদেব বসু ইংরেজি সাহিত্যের ছাত্র, বিষ্ণু দেশ ইংরেজি সাহিত্যের ছাত্র, জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যের ছাত্র, অমিয় চক্রবর্তী ইংরেজি সাহিত্যের ছাত্র। আবার আমরা দেখতে পাই এদের জন্মগুলা সবগুলো জন্ম 1901 সাল থেকে 1905 সালের মধ্যে, মনে আছে দেখি তো? এই মানুষগুলো জন্ম, এরা সবাই সমসাময়িক ছিলেন, একসাথে আড্ডা দিতেন, একই প্রতি লেখালেখি করতেন, একসাথে বসে কিভাবে রবীন্দ্রনাথের বাইরে থেকে প্রভাব থেকে বের হয়ে আসা যায়, কিভাবে রবীন্দ্রনাথকে হটাতে দেওয়া যায়, এইসব চিন্তা ভাবনা তারা করতেন। তারা সবাই ইংরেজি সাহিত্যের ছাত্র। তাদের জন্ম কত? আমি বলছি তাদের জন্ম বেশিরভাগই 1899 সাল থেকে কত 1900 কতের মধ্যে।
যেমন জীবনানন্দ দাশ 1899 সালে শুরু, আর সর্বশেষ এখানে যে 5 জন আছে এই 5 জন বিষ্ণুদেব 1909 সাল। 1909 সাল, গুড। এবার আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। 1899 সাল থেকে কতর মধ্যে বলেন তো? 1899 সাল থেকে কতর মধ্যে? সবার জন্য 1909 সালের মধ্যে। হ্যাঁ, লিখবেন, অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে মনোযোগ ভালো থাকবে। মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম 1909 সালের মধ্যে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, জীবনানন্দ দাস তো গেল 1899। এবার দেখেন জসীমউদ্দিন কিন্তু 1903 সালে। তাহলে জসীমউদ্দিন তো এই গ্রুপের একটা অংশ হইতে পারতো। অপরদিকে মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে। তাহলে মানিকও এই অংশের, মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে। তাহলে মানিক, জসীমউদ্দিন এদেরকে তো এর মধ্যে নেওয়া যেত। কিন্তু মানিক, জসীমউদ্দিন এরা কেন এই পঞ্চপাণ্ডবের অংশ হইল না? মানিক বা জসীমউদ্দিন কেন পঞ্চপাণ্ডবের অংশ হইল না, কে বলতে পারবেন? মানিক, জসীমউদ্দিন কেন পঞ্চপাণ্ডব? দে আর নট এগেইনস্ট রবীন্দ্রনাথ। এটা একটা ম্যাটার, সবচেয়ে বড় ম্যাটার। তারা ইংরেজি সাহিত্যের ছাত্র নয়। তারা ইংরেজি সাহিত্যের ছাত্র নয়। মানিক ছিল বিজ্ঞানের স্টুডেন্ট, আর জসীমউদ্দিন ছিলেন বাংলার স্টুডেন্ট। তাহলে জসীমউদ্দিন বাংলা, মানিক বিজ্ঞান, এই জন্য তারা, আবার তারা রবীন্দ্রনাথের বিরোধীও ছিলেন না, এই জন্য তারা পঞ্চপাণ্ডবের অংশ হতে পারে নাই। তাহলে ক্লিয়ার? তাহলে জীবনানন্দ দাশ সম্পর্কে আমি একবারে বলে দেই। জীবনানন্দ দাস বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। লেখাপড়া কোথায়? বিএম কলেজে, কিছুটা কলকাতায় লেখাপড়া করেছেন। ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন জীবনানন্দ দাশ। প্রথম জীবনে কবিতা টবিতা লেখা শুরু করছেন। ধানের গরম গন্ধ, ধানের নরম গন্ধ। মানুষ বলছে এবারে পাগল নাকি, কি লেখে? নরম গন্ধ কেমন হয়, গরম গন্ধ কেমন হয়। আবার যা কিছু লিখতেন, লাল বন্ধু, নীল বন্ধু, গোলাপী বন্ধু, মানে কালার দিয়ে লেখার চেষ্টা করতেন। সবকিছুর মধ্যে একটা রং লাগাই দিতেন। আবার অদ্ভুত লিখতেন, 1000 বছর ধরে হাঁটিতেছি পৃথিবীর পথে। 1000 বছর মানুষ কিভাবে হাঁটে? এইসব লেখালেখি দেখে মানুষ বলছে লোকটা কি কবি না পাগল। এরা কিন্তু কবি হিসাবে কেউ গুরুত্ব দেয় নাই। এমনকি তার ওয়াইফ তাকে গুরুত্ব দেয় নাই। একমাত্র তাকে সর্বপ্রথম কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন জীবনানন্দ দাশ চিত্রকুমার কবি। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতা পড়লে চোখের সামনে কি ভেসে ওঠে? চিত্র ভেসে ওঠে। যখন জীবনানন্দ দাশ বলেছেন চুলতার কবেকার অন্ধকার বিদিশা নিশা, তখনই চোখের মধ্যে একটা কালো চুল ভেসে ওঠে, ঠিক না? মুক্তার শ্রাবস্তির কারুকার্য, তখনই কোন এক রমণীর সুন্দর মুখ ভেসে ওঠে। অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে জিনাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভিতর দারুচিনি দ্বীপ কিন্তু ভেসে ওঠে, সবুজ ঘাস চোখের সামনে ভেসে ওঠে। তেমনি দেখেছি তারই অন্ধকারে। বলেছিল সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, তখন এই চোখের সামনে ভেসে ওঠে একটা পাখির নীড়। আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠছে বাবুই পাখির বাসা। তা এইভাবেই কিন্তু জীবনানন্দ দাশের কবিতা পাঠ করলে চোখের সামনে চিত্র ভেসে ওঠে, ঠিক না? আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, শঙ্খ চিল শালিকের বেশে, ভোরের কাউয়া হয়ে এই কার্তিক নবান্নের দেশে। চোখের সামনে কিন্তু চিল ভেসে ওঠে, চোখের সামনে ভোরের কাউয়া ভেসে ওঠে। নবান্ন আমার মনে হচ্ছে এই যে ধানের গোলার উপর, ধানের ইয়ার উপর ধানগুলো মারাই করতো, সেই ধান আমার চোখের সামনে ভেসে উঠছে, ঠিক না? আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হুম, কার্তিক নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, ভেসে ওঠে কুয়াশা, একটা কাঁঠাল গাছ, তারপর কিছু জল। অসাধারণ না? শঙ্খ চিল শালিকের বেশে। অসাধারণ বিষয়টা কিনা? এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন তিনি হচ্ছেন চিত্ররূপমেয়তার কবি। তাহলে আসি চিত্ররূপমেয়তার কবিকে জীবনানন্দ দাশ ঠাকুর, জীবনানন্দ দাশ। এরপর জীবনানন্দ দাশ কষ্টের কাহিনীও লিখেছেন। খুব কষ্টের কাহিনী লিখেছেন। যেমন ধূসর পান্ডুলিপি। ধূসর রংটাই মানে খারাপ। জমি ধূসর হয়ে গেছে। এর মানে খারাপ কিছু ইঙ্গিত বহন করছে। এটা আসলে বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে যখন বোমা, ফসল নাই, মাঠ জিরো, মাঠে কোনো উৎপাদন নাই, তখনই তিনি লিখেছেন ধূসর পান্ডুলিপি। ঠিক না? তিনি রোমান্টিক কবিতা লিখেছেন বনলতা সেন। আবার চরম রোমান্টিক কবিতা লিখেছেন। অসাধারণ সব কবিতা তিনি লিখেছেন। তার হাই চিল, সোনালি ডানার চিল, এটা একটা পরীক্ষা এসেছিল হাই চিল কবিতা কার? জীবনানন্দ দাশের। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে আর তুমি কেতন করে উড়ে ধানসিঁড়িটির পারে। তোমার কান্নার স্বরে বেতের ফলের মতো স্নান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের রূপ নিয়ে এসে চলে গেছে দূরে। কেন তাকে পিছু ডাকো? কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। এই যে অসাধারণ কবিতা, কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। এটা মানে হচ্ছে মনে করেন যে আপনি একজনকে ভালোবাসতেন, আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আপনি এতদিনের কষ্ট চাপা দিয়েছেন। হঠাৎ যদি সে 4 বছর পর আবার আপনাকে ফোন দেয়, তুমি কেমন আছো? তখন আপনার সেই বেদনাগুলো আবার চোখের মধ্যে, বুকের মধ্যে ভেসে উঠবে। তখনই আপনি বলতে পারেন, কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে খুঁড়ে বেদনা জাগাতে। ঠিক না? এটা হাই চিল কবিতার অসাধারণ একটা চরণ। উনি কি ইংরেজি কবিকে কপি করতেন? কপি করতেন ঘটনাটা ঠিক না। যেমন ইংরেজি কবিতার স্টাইল আরেক, বাংলা কবিতার স্টাইল আরেক। তিনি যে শব্দ ইউজ করেছেন সেগুলো কি ইংরেজিতে আছে? না। একটু প্রভাবজাত বলতে পারেন। সেটা 100% 1%। না, উনার মতো আসলে এত রোমান্টিক কবি, এত অসাধারণ কবিতা আসলেই খুব কম লোকের আছে। তাইলে বলেন তো দেখি হাইচিল কবিতাটি কার? হাইচিল কবিতাটি কার? জীবনানন্দ দাশ। কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে, পরে আমি কি বলেছি? পরের শব্দটা কি বলেন? কে হায়, এটা পরীক্ষা এসেছিল একটা ব্যাংকের পরীক্ষায়। কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে, আমি তাড়াতাড়ি শেষ করে দেব জীবন দাসটা। হৃদয় খুঁড়ে, তারপর কি? হৃদয় খুঁড়ে পরের শব্দটা কি? কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। কে হায় ভালোবাসে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। অসাধারণ কবিতা না? আর বনলতা সেন আপনারা পড়েছেন, সেটা হচ্ছে বনলতা সেনের বিষয়বস্তু কি জানেন? বনলতা সেনের বিষয়বস্তু কি জানেন? জানেন কিনা? ইয়েস, জানলে আমি আর বলবো না, না জানলে বলবো। আচ্ছা, বনলতা সেনের বিষয়বস্তু হচ্ছে, সে বলছে আমি 1000 বছর যাবত পথ হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি সিংহল সমুদ্র বন্দর থেকে, শ্রীলঙ্কা থেকে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম মালয় সাগরে, মালয়েশিয়া থেকে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম ভারতে। বিম্বিসার ছিল প্রাচীন সম্রাট, তার এলাকায়। এরপর গেলাম অশোকের এলাকায়, সেই ধূসর জগতে, সেইখানে ছিলাম আমি। কেন জীবনানন্দ দাশ 1000 বছর যাবত হাঁটতেছেন? কারণ তার মনের মধ্যে কি নেই? সুখ নেই। আপনারা জানেন তার স্ত্রীর সাথে তার যন্ত্রণা ছিল। যাই হোক, তার মনের মধ্যে সুখ নেই। সেই সুখের খোঁজে সিংহল থেকে, বাংলাদেশ থেকে সিংহল থেকে সে গেল মালয় সাগরে, মালয় সাগর থেকে হাঁটতে হাঁটতে ভারতে। সেখানেও তিনি সুখ পেলেন না। এরপর তিনি ফিরে আসলেন কোথায়? নাটোরে। নাটোরে বনলতা সেনের কাছে ফিরে এসে তিনি সুখ পেলেন। এর মানে বলেন সমস্ত ক্লান্তি শেষে একটা পুরুষের সুখ কার কাছে? পুরুষের সুখের আশ্রয় কে? হ্যাঁ? আপনি যদি পুরুষ হন, আপনার সুখের আশ্রয় ওয়াইফ বলতে পারেন, প্রেমিকা বলতে পারেন, মানে নারী, এক কথায় নারী। তাহলে এটা একটা নারীবাদী কবিতা, বুঝছেন? মারাত্মক নারীবাদী কবিতা। আবার তিনি বিচ্ছেদের কবিতাও তিনি বলেছেন। তাই তাকে নির্জনতার কবি বলেছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু বলেছেন তিনি হচ্ছেন নির্জনতার কবি। সেই বুদ্ধদেব বসু তাকে তার কবিতা বিশ্লেষণ করে বলেছেন তিনি নির্জনতার কবি। কেন বলেছেন? দেখেন তার মধ্যে ব্যাপক বিষাদ ছিল। তিনি এই কথা বলেছেন, সুরঞ্জনা ওইখানে যেও না তো তুমি, বলো না তো কথা ওই পথিকের সাথে। কি কথা তাহার সাথে? কি কথা তাহার সাথে? তার সুরঞ্জনা মানে তার প্রেমিকা অন্য কারো সাথে ইনভলভ হয়ে গেছে। তাই তিনি বলেছেন, সুরঞ্জনা ওইখানে যেও না তো তুমি, বলো না তো কথা ওই পথিকের সাথে। কি কথা তাহার সাথে? একসময় সে তার প্রেমিকাকে আহ্বান করছে, সুরঞ্জনা এখন কি সময় আছে? ফিরে এসো সুরঞ্জনা, এই নক্ষত্রের রূপালী আগুন ঝরা রাতে। সুরঞ্জনা তুমি আমার কাছে ফিরে এসো। এখন আকাশে নক্ষত্র আছে, এখন আকাশে রূপালী আগুন মানে চাঁদের আলো আছে। ফিরে এসো সুরঞ্জনা। এরপর তিনি বলেছেন, সুরঞ্জনা একসময় তার কাছে ফিরে আসে। কিন্তু আপনি বলেন তো দেখি, সুরঞ্জনার প্রেম আগের মতো আছে নাকি নাই? ইয়েস অর নো? নাই। তাই তিনি বলেছেন, সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস। এবার এটা আপনাদের মনে আছে কিনা? এবার দ্বিতীয়বার তিনি সুরঞ্জনার হৃদয়কে কিসের সাথে তুলনা করেছেন? সুরঞ্জনা তোমার হৃদয় আজ
ঘাস, অর্থাৎ ওই ঘাস হয়ে গেছে। তোমার প্রেম আর আগের মতো নেই। বলছে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, আকাশের পরে আকাশ, বাতাসের পরে বাতাস। একটা আকাশ থেকে আরেকটা আকাশ যত দূরে, তোমার আমার ডিসটেন্স আজ তত বড়। বাতাসের স্তর থেকে বাতাসের স্তর যত দূর, তোমার আমার দূরত্ব আজ তত দূর। হুম। এই যে তিনি অসাধারণ কবিতাগুলো লিখেছেন, এই কবিতাগুলোর কারণে তাকে নির্জনতার কবি বলেছেন বুদ্ধদেব বসু। এই যে কি হাই ভালোবাসা হৃদয় করে বেদনা জাগাতে, আবার সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, আকাশের পরে আকাশ, বাতাসের পরে বাতাস। এসব কষ্টের অনেক বিষাদের কবিতা তার আছে। আমার তো মন চায় আমি তার প্রায় 25টা কবিতা পারি। আমার তো মন চায় 2-4টা কবিতা আপনাদের পড়ে শোনাই। কিন্তু আমার 1 ঘন্টা সময় লাগবে 25টা কবিতা ব্যাখ্যা করতে গেলে। যাই হোক, আমি বেশি আর বলবো না। তার সম্পর্কে একটু আগ্রহ তৈরি করে দিলাম। তার কবিতা পড়বেন, মজা পাবেন। আসলে কেউ ছিল নাকি রূপক? না, আসলে কেউ ছিল না, এটা রূপক কবির কল্পনা। ঠিক আছে? তাহলে তিনি তুষার পান্ডুলিপি লিখেছেন, তিনি বনলতা সেন লিখেছেন, তারপর তিনি লিখেছেন ঝরা পালক। ঝরা পালক লিখেছেন। ঝরা পালক কি কষ্টের না আনন্দের বলেন তো? পালক ঝরে গেছে, এটা কি কষ্টের না আনন্দের? এটা কষ্টের। তিনি ঝরা পালক লিখেছেন, সেটাও কষ্টের। ঠিক আছে? তাই তাকে নির্জনতার কবি, তাকে বিষাদময়তার কবি, তাকে চিত্ররূপময়তার কবি, তাকে বনলতা সেনের কবি, তাকে প্রকৃতির কবি বলা হয়। আপনারা এটা জানেন। তিনি প্রকৃতি নিয়ে প্রচুর পরিমাণে প্রকৃতি নিয়ে লিখেছেন। যেমন প্রকৃতি নিয়ে তার একটা বিখ্যাত কবিতা, সেই দিন এই মাছ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি থাকবো না বলে চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে। অর্থাৎ আমি মরতে পারি কিন্তু নেচার কখনো মরবে না। তাই কবি বলছেন, আমি থাকবো না বলে চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে, লক্ষ্মী পেঁচা গাইবে নাকি গান, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আর আমি মরে যেতে পারি কিন্তু প্রকৃতি প্রকৃতির মতোই থাকবে। লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর ভিতরে আবার গান গাইবে, আবার শিশিরের জলে চালতা ফুল ভিজবে, প্রকৃতি বেঁচে থাকবে। কিন্তু তুমি আমি কেউই বেঁচে থাকবো না। হুম। ঠিক আছে? তাইলে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? উনি প্রকৃতির কবি, উনি রূপসী বাংলার কবি, উনি বনলতা সেনের কবি। সব রূপসী বাংলা কবিতা তোমরা পড়েছ। রূপসী বাংলা সুন্দর একটা কবিতা ছিল, সেটা হচ্ছে আমি বাংলার রূপ দেখিয়াছি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। এটা হচ্ছে রূপসী বাংলার কবিতা। আমি বাংলার রূপ দেখিয়াছি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। এই যে তিনি বাংলার রূপ দেখিয়েছেন, তার কাছে পৃথিবীর সৌন্দর্যের আর কোনো দরকার নাই। এই জন্যই তাকে বলা হয় রূপসী বাংলার কবিতা। ওই কাব্যের নাম রূপসী বাংলা। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা জীবনানন্দ সম্পর্কে কথায় কথায় শেষ করে দিলাম। আর তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে কবিতার কথা। এই কবিতার কথায় তিনি বলেছেন সবাই কবি নন, কেউ কেউ কবি। তিনি বলতে চাইলেন সবাই কবিতা লিখলেও কবি হতে পারে না, কিন্তু কেউ কেউ কবি। তার স্ত্রী তাকে বলতো সবাই কবি না, তুমিও কবি না, কেউ কেউ যারা কবি তুমি তাদের মধ্যে পড়ো না। তার স্ত্রী তাকে ভালোবাসতেন না, আপনারা জানেন, সম্পর্ক ভালো ছিল, কষ্ট ছিল জীবনানন্দ জীবনে, অনেক অর্থনৈতিক কষ্ট ছিল। কবিতার কথা কার? এটা মাঝে মাঝে আসে। কবিতার কথা কার? তাহলে বলতে হবে জীবনানন্দ দাশ। আর কবিতা তার উপন্যাস আছে, অনেকে জানি না যে তার উপন্যাস আছে। একটা হচ্ছে মাল্যবান, কল্যাণী এবং সতীর্থ। তার 3টা উপন্যাস, মাল্যবান, কল্যাণী এবং সতীর্থ। ঠিক আছে? হুম, আশা করি আপনারা পারবেন। মাল্যবান, সতীর্থ এবং কল্যাণী। এই শেষ, জীবনানন্দ দাশ আমরা শেষ করে দিলাম। মনে থাকবে? এবার দেখি আপনাদের কতটুকু মনে আছে। বলেন তো দেখি। আহ, প্রশ্ন করি আমি, হ্যাঁ? তাকে নির্জনতা কবি কে বলেছেন? হুম, বুদ্ধদেব বসু। চিত্রকমাতার কবি কে বলেছেন তাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি দেখি মনে আছে কিনা। কি হাই ভালোবাসে হৃদয় ঘুরে, তারপরে চরণ কি? অপশন দিলে মনে পারবেন। কষ্ট জায়গাতে, বেদনা জায়গাতে, কোনটা? হ্যাঁ, হৃদয় ঘুরে বেদনা জায়গাতে। আচ্ছা, বনলতা সেন পড়ছেন, রূপসী বাংলা কবি করেছেন। তাকে আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রচুর প্রকৃতি নিয়ে লিখতেন। জীবনানন্দ দাশ প্রচুর প্রকৃতি নিয়ে লিখতেন। তাহলে যে বাংলার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলা হয় জীবনানন্দ দাশকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রচুর নেচার নিয়ে লিখেছেন, জীবনানন্দ দাশ নেচার নিয়ে লিখেছেন। তাই বাংলার ওয়ার্ডসওয়ার্থ জীবনানন্দ দাশ। মনে থাকবে? গুড। আরেকজন বলতে চাইছেন বনলতা সেন টু হেলেনের প্রভাব। টু হেলেনের হিসাব একরকম আর বনলতা সেনের হিসাব আরেক রকম। হালকা কিছুটা মিল আছে, সেটা 1% এরকম। তাই যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট এরা এমন ভাবে জীবনানন্দ দাশকে ছোট করতে চায়, এরা মনে হয় যে ইংরেজ হয়ে গেছে সবাই। এরা বলতে চায় জীবনানন্দ দাশ খালি নকল করছে। এই টেন্ডেন্সিটা ইংরেজি সাহিত্যের স্টুডেন্টের মধ্যে মারাত্মক বেশি। তারপর হচ্ছে দ্য সেকেন্ড কামিং, আবার আসিব ফিরে। এটা হচ্ছে ইংলিশ কবিতা দ্য সেকেন্ড কামিং এর মতো। দ্য সেকেন্ড কামিং আর আবার আসিব ফিরে বিষয়বস্তু আলাদা। আবার আসিব ফিরে বিষয়বস্তু হচ্ছে এই একজন মেয়ে এই দেশের সাথে জীবনানন্দ দাশের ভালোবাসা কি হবে না, শেষ হবে না। তাই তিনি আবার এই পৃথিবীতে আসবেন, এই বাংলাদেশকে এসে আবার তিনি ভালোবাসবেন, দেশপ্রেমের কবিতা। আর দ্য সেকেন্ড কামিং এর বিষয়বস্তু হচ্ছে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে। তাহলে দুইটা জিনিস কি এক হইলো? অথবা জীবনানন্দ দাশের কবিতার গাঁথনি আর যে ইয়ার কি জানো দ্য সেকেন্ড কামিং এর ইয়ার্সের গাঁথনি কি এক হয়? কখনো তো এক না। কবিতার কথা তার প্রবন্ধ, প্রবন্ধ গ্রন্থ, কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে? ওকে। আর হাই চিল একটা ইংলিশ কবিতা আছে, হি রিপ্রুভস দ্য কার্লো। কার্লো মানে চিল, রিপ্রুভস মানে হচ্ছে নিন্দা করা, দোষারোপ করা। হি রিপ্রুভস দ্য কার্লো, সে চিলকে দোষারোপ করলো। এটাই। যাক, আমরা জীবন দাস নিয়ে আর একটু আলোচনা করবো না। আর অমিয় চক্রবর্তী সে আমাদের কোনো বড় ফিগার না, তাকে নিয়ে বেশি আলোচনা দরকার নাই। তাহলে ক্লাস শেষ, ইতিমধ্যে শেষ। আমরা প্রথম প্রশ্ন তোমাদের করতে চাই, বলো কোন কবি জীবনে কোনোদিন উপন্যাস লিখে নাই? যা যা পরিচিত আমাদের থেকে। কেমনে যে সময় চলে যায়, কেমনে শেষ করবো? সুরেন্দ্রনাথ। গুড। ক্লাসিক কবি কে? ক্লাসিক কবি কে? ক্লাসিক কবি, হ্যাঁ, সুরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। বাংলা ওয়ার্ডসওয়ার্থ কি? বাংলা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ প্রচুর নেচার নিয়ে লিখেছেন। বাংলা ওয়ার্ডসওয়ার্থ জীবনানন্দ দাশ। শেষ। 30 দশকের কবি রবীন্দ্র বিরোধী গতি আগুনটি। কল্লোল, বলো কল্লোল কত সাল? কল্লোল কত সাল? 1923। শিখা কত সাল? শিখা কল্লোল 23, শিখা 27। শিখা 27। আচ্ছা, যারা 26 বলছে তারা ভুল বলছে। মুসলিম সাহিত্য সমাজ যেটা, সেটা হচ্ছে 1926, আর শিখা হচ্ছে 27, পত্রিকা 27। আগে সাহিত্য সমাজটা গঠিত হয়েছে, পরে পত্রিকাটা প্রকাশ পেয়েছে। সাহিত্য সমাজটার যে লিডার, প্রধান লিডার কে ছিল? মুসলিম সাহিত্য সমাজ গঠনের প্রধান লিডার কে ছিল? মুসলিম সাহিত্য সমাজ গঠনের প্রথম লিডার, হ্যাঁ, শহীদুল্লাহ। মুসলিম সাহিত্য সমাজ কোন কোন এলাকা কেন্দ্রিক ছিল? কোন শহর কেন্দ্রিক মুসলিম সাহিত্য সমাজ? ঢাকা কেন্দ্রিক। এই তো বুঝে গেছো। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে করে বলি না, আল্লাহ ঢুকতেই পারবো না। তাহলে এই সুরেন্দ্রনাথ দত্ত আমরা বুঝলাম তিনি ক্লাসিক কবি, ঠিক না? তা শেষ। প্রমথনাথ বিশি সম্পর্কে তোমার কিছু করার দরকার নেই, তিনি আছেন বিখ্যাত রবীন্দ্র গবেষক। এর বাইরে ওনার কিছু করার দরকার নাই। প্রমথনাথ বিশি সম্পর্কে জানালে কিছু আসে না। সর্বোচ্চ আসে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাস টুপন্যাস পড়তাম, তখন প্রমথনাথ বিশি বলেছেন রবীন্দ্র গবেষক, এইটাই তার সাধারণত আসে। আর বেশি ডক্টর মোহাম্মদ এনামুল হক, তিনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন। আমি একটু সংক্ষেপে পরিচালনা এখানে দিচ্ছি, পরে আবার ভিতরে ঢুকবো। ডক্টর মোহাম্মদ এনামুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন। তার ব্যাকরণ মঞ্জুষা নামে একটা বই আছে, এই বইটা মাঝে মাঝে আসে, তাও এত বেশি ফ্যাক্টর না। অচিন্ত কুমার সেনগুপ্ত, তাকে নিয়ে বেশি আসে না, যেটা ইম্পর্টেন্ট আমি সেটা দেখিয়ে দেবো, সমস্যা নেই, বড় করে দেখিয়ে দেবো। অচিন্ত কুমার সেনগুপ্ত নোয়াখালী লোক, নোয়াখালী লোক, নোয়াখালী বোঝা যায়, অচিন্ত ন আছে, ন থাকার কারণে নোয়াখালী মনে থাকে। আবার এই ন দিয়েই তার একটা নিহারিকা দেবী এই ছদ্মনামে তিনি লিখতেন। যেহেতু তিনি মেয়েদের স্বাধীনতা বিশ্বাস করতেন, তাই মেয়েদের ছদ্মনামে লিখতেন যাতে মেয়েরা একটু অনুপ্রাণিত হয়। তাই এটা আছে অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী। এর বাইরে অচিন্ত কুমার সেনগুপ্তের আমার কোনো প্রশ্ন আসে না। অচিন্ত নিহারিকা দেবী কাজ হতো না। অচিন্ত কুমার সেনগুপ্ত নোয়াখালী বাড়ি, নোয়াখালী লোক ছিলেন। যারা নোয়াখালী মানুষ তারা তাকে দেখলে বুঝতে পারেন। এখানে ইম্পর্টেন্ট ফিগার হচ্ছে আবুল ফজল, তিনি ছিলেন শিক্ষা পত্রিকার সাথে জড়িত। শিক্ষা পত্রিকার সাথে তিনি এস লিখে দিলাম, শিক্ষা পত্রিকার সাথে জড়িত আবুল ফজল। তিনি একাধারে রাজনীতি ছিলেন, তিনি মনে হয় সরকারের 2 টাইমের মন্ত্রীও ছিলেন। আবুল ফজল বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতা ছিলেন। ওই যে শিক্ষা পত্রিকার একটা বিখ্যাত সংলাপ ছিল, জ্ঞান যেখানে আড়ষ্ট মুক্তি বুদ্ধি সেখানে কি যেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব। শিক্ষা পত্রিকায় যারা জ্ঞানের অন্বেষণ করতেন, যারা জ্ঞান চর্চা করতেন, এর মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন, আবুল ফজল একজন, তারপর হচ্ছে আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল আবুল হোসেন। সেই আবুল হোসেন শিক্ষা পত্রিকার সম্পাদক ছিলেন। আবুল হোসেন একজন মুতাহির হোসেন চৌধুরী, এই যে উনিও কিন্তু শিক্ষা পত্রিকার সাথে জড়িত ছিলেন।
এই মোতাহারকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। উনিও শিক্ষা পত্রিকার সাথে জড়িত। তাহলে আবুল ফজল শিক্ষা পত্রিকার সাথে জড়িত, মোতাহির হোসেন চৌধুরী শিক্ষা পত্রিকার সাথে জড়িত, এরপর হচ্ছে আবুল ফজল শিক্ষা পত্রিকার সাথে জড়িত। আমাদের এখানে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে জসীমউদ্দিন। আমরা একটু জসীমউদ্দিনে ঢুকে যাবো, সমস্যা নাই। অন্নদা শঙ্কর রায় নিয়ে আমার কিছু আসে না, উনি টুকটাক রাজনীতি করতেন। অন্নদা শঙ্কর রায়ের একটা বিখ্যাত বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই জন্য অন্নদা শঙ্করের কবিতা বেশি বিখ্যাত। সৈয়দ মুস্তফা আলী একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। সৈয়দ মুস্তফা আলী তিনি নানা গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন। আপনারা জানেন সৈয়দ মুস্তফা আলীর বহু বই এসেছে। তিনি আফগানিস্তানে ভ্রমণে গিয়েছিলেন, সেখানে গিয়ে লিখেছেন দেশে বিদেশে। সেই দেশে বিদেশে বইটা অনেক বিখ্যাত। সৈয়দ মুস্তফা আলী শবনম, শবনম আফগানিস্তানের এক কাহিনী উপন্যাস। শবনম অবিশ্বাস্য, সেটা একটা উপন্যাস। সুন্দরী দুঃখিত তুলনাহীন একটি উপন্যাস, সেটা তার বিখ্যাত। টুনি ম্যাম বিখ্যাত, চাচা কাহিনী বিখ্যাত। সৈয়দ মুস্তফা আলী সব বই বিখ্যাত, সুতরাং তাকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো। প্রেমেন্দ্র মিত্র আমার বিখ্যাত কিছু নাই, আপনারা একটু আইডিয়া করে বলেন। প্রেমেন্দ্র মিত্র কল্লোলের লেখক না শিখার লেখক? প্রেমেন্দ্র মিত্র কল্লোলের লেখক না শিখার লেখক? এই যে বুঝে ফেলেছেন, প্রেমেন্দ্র মিত্র হচ্ছে কল্লোলের লেখক। গুড। প্রেমেন্দ্র মিত্র মূলত তিনি গল্পকার, মূলত তিনি গল্পকার। তার একটা বিখ্যাত গল্পগ্রন্থ আছে মহানগর, এটা অসাধারণ। মহানগর মানে সিটিতে যে সমস্ত আকাম কুকাম চলে বা সিটির মানুষ যতটা খারাপ হয়, এটা খুবই বিখ্যাত প্রেমেন্দ্র মিত্রের মহানগর। এর বাইরে আর কিছু আসে না। মহানগর গল্পগ্রন্থ প্রেমেন্দ্র মিত্র এটা বিখ্যাত। আব্দুল কাদের হচ্ছে সন্দেহ জাদুঘর, এটা আপনারা সবাই পড়েছেন। আব্দুল কাদের সম্পর্কে ওই একটা প্রশ্ন আসে, সন্দেহ জাদুঘর আর কিছু আসে না। এদিকে বন্দে আলী মিয়া আবার একটু ইম্পর্টেন্ট, কারণ ইনি রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছিল। ওনার যতগুলো আছে সর, আমাদের এলাকায় সরগুলোকে বলা হতো বন্দে যাই। আমরা যখন বলতাম না সরে যাই সরে যাই, আমরা বলতাম সর বন্দে যাই, বন্দেতে ঘুরে গিয়া। অথবা আমার সারাদিন যখন জিজ্ঞাসা করছিল কই আছি, তখন আমরা বলতাম যে বন্দে আসলাম, বন্দে মানে সরে আসলাম। এই বন্দে আলী মিয়ার নামই সর। ময়নামতি স্তর একটা আছে, মধুমতি স্তর, ময়নামতি স্তর, এই দুটাই হচ্ছে বন্দে আলী মিয়ার। আরেকটা বিষয় হচ্ছে এই ময়নামতি স্তরের যে একটা মুখবন্ধ থাকে না, প্রিফেস, এই প্রিফেসটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বন্দে আলী মিয়াকে রবীন্দ্রনাথ ঠাকুর খুব পছন্দ করতেন। তাহলে আপনারা জানেন বন্দে বা সর, সর থাকলে সেটা বন্দে আলী মিয়া, ময়নামতি স্তর মধুমতি স্তর, এই দুইটা তার বিখ্যাত বই। এই দুইটা বই আসে, বন্দে আলী মিয়া সম্পর্কে আর বেশি আসে না। হুমায়ুন কবিরও একজন বিখ্যাত রাজনীতি ছিলেন। হুমায়ুন কবির বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন হুমায়ুন কবির। তার সম্পর্কে আমরা একটু দেখব। বিজন ভট্টাচার্য, নবনাট্য আন্দোলন, ভারতে যে থিয়েটারগুলো হইতো, ভারতে যে থিয়েটার হইতো, বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে থিয়েটারের জোশ উঠাইছে কেটা? সেলিম আল দীন। থিয়েটারের জোশ উঠাইছে সেলিম আল দীন। বাংলাদেশে থিয়েটারকে জনপ্রিয় করেছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং সেলিম আল দীন মিলে, যেটাকে আপনারা পড়েছেন গ্রাম বাংলা থিয়েটার। আর ভারতে থিয়েটারের জোয়ার উঠাইছে এই বিজন ভট্টাচার্য। তার একটা থিয়েটার গ্রুপ ছিল নবনাট্য থিয়েটার। তিনি থিয়েটারের অ্যাক্টর ছিলেন, রাইটার ছিলেন, অভিনয় করতেন, এর মিউজিক ডিরেক্টর ছিলেন, থিয়েটার ডিরেক্টর ছিলেন, অনেক কোয়ালিটির। তার একটা বিখ্যাত বই আছে নবান্ন। ওই যে নতুন ধানে, নতুন ধান নিয়ে রচিত, নতুন ধান নিয়ে রচিত একটা বিখ্যাত নাটক আছে, সেই নাটকের নাম নবান্ন। বিজন ভট্টাচার্য মূলত এটাই আসে বেশি। আচ্ছা কত বেশি জায়গায় ফেলছি আমি আবার, এই মুছে দিলাম। যারা যারা ইম্পর্টেন্ট, সুরেন্দ্রনাথ দত্ত ইম্পর্টেন্ট, এদিকে আবুল ফজল ইম্পর্টেন্ট, জসীমউদ্দিন ইম্পর্টেন্ট, মোতাহির ইম্পর্টেন্ট, মুস্তফা আলী ইম্পর্টেন্ট, প্রেমেন্দ্র মিত্র মহানগর ছাড়া আর কিছু আছে না। শান্ত শিক্ষক আব্দুল কাবির, এবারে কিছু নাই। বন্দে আলী মিয়া, ময়নামতি স্তর যা আছে সব। বিজন ভট্টাচার্য নবনাট্য আন্দোলনের জন্য বিখ্যাত। তাহলে আমি ইতিমধ্যে বলেছিলাম বাংলাদেশে বিখ্যাত সেলিম আল দীন, আর কলকাতা বিখ্যাত কে? বিজন ভট্টাচার্য। সত্যেন সেন হচ্ছে উদীচীর জন্য বিখ্যাত। সত্যেন সেন উদীচী শিল্পগোষ্ঠী আছে না আমাদের দেশে, উদীচী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন সেন, এবং তিনি একজন রাজনীতিবিদ। ব্রিটিশ ভারতের সময় তিনি রাজনীতি শুরু করেছিলেন। নুরুল মোমেন বিখ্যাত। নুরুল মোমেন সম্পর্কে আমরা পড়বো, তিনি একটু আলোচিত ব্যক্তি। নুরুল মোমেন সবই তো দেখাতে লাগতেছি। সুরেন্দ্রনাথ ক্লাসিক কবি, অচিন্ত্য কুমার আবুল ফজল খুবই ইম্পর্টেন্ট, বুদ্ধিমুক্তি আন্দোলনের অনেক বড় একজন নেতা, দুইবার সরকারের মন্ত্রী ছিল, ব্যাপক শিক্ষিত লোক ছিল, শিক্ষা পত্রিকার একজন প্রধান কর্ণধার। জসীমউদ্দিন সম্পর্কে সবাই জানেন, মোতাহের হোসেন চৌধুরী তার যে সংস্কৃতের কথা বিখ্যাত বই, সৈয়দ মুস্তফা আলী, টুনি ম্যাম, চাচা কাহিনী ইত্যাদি ইত্যাদি সব আমরা ভিতরে পড়বো। এখন একটু আইডিয়া দিচ্ছি। সন্দেহ জাদুঘর ছিল আব্দুল কাদের। ছন্দ নিয়ে তার একটা বই আছে ছন্দ সমীক্ষা, যেহেতু তিনি ছন্দ নিয়ে বই লিখেছেন তাই তাকে বলা হয় সন্দেহ জাদুঘর। বন্দে আলী মিয়া সরের কাহিনী যতগুলো আছে সব বন্দে আলী মিয়া। বিজন ভট্টাচার্য আমরা ইতিমধ্যে পড়েছি নবনাট্য। বলেন দেখি তো বাংলাদেশে, বাংলাদেশে থিয়েটারকে জনপ্রিয় করেছেন কে? সেলিম আল দীন। আর ভারতে থিয়েটারকে জনপ্রিয় করেছেন কে? কলকাতায় থিয়েটারকে জনপ্রিয় করেছেন কে? বিজন ভট্টাচার্য। হ্যাঁ, তার বিখ্যাত একটি নাটকের নাম বলেছিলাম, দেখি কার মনে আছে বলেন। তার একটি বিখ্যাত নাটকের নাম নবান্ন। থ্যাংক ইউ। জেনারেলি নাটক লিখেছে যারা থিয়েটার। সত্যেন সেন একটা বিখ্যাত শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত, সেই শিল্পী গোষ্ঠীর নাম কি? উদীচী শিল্পী গোষ্ঠী সত্যেন সেনের। নুরুল মোমেন আবার ইম্পর্টেন্ট। নুরুল মোমেন আপনারা পড়েছেন নেমেসিস। নুরুল মোমেন সরকার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। নুরুল মোমেন নেমেসিস লিখেছেন, রাজনীতিবিদ ছিলেন, বিখ্যাত রাজনীতিবিদ। নুরুল মোমেন নেমেসিসের জন্য বিখ্যাত। নেমেসিস ছাড়াও তার ভালো ভালো বহুরূপ একটা ইয়ে আছে, তার হিন্টিং শট রূপান্তর, তারপর একটা নাটক আছে বিখ্যাত। আর সব্যসাচী লেখক বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথের পর যাকে সব্যসাচী বলা হয় বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর বাড়ি কোথায়? কলকাতায় নাকি কুমিল্লায় বলেন? দুটাই কথা দিলাম, কলকাতায় না কুমিল্লায়? কুমিল্লায়, কুমিল্লায়। বুদ্ধদেব বসুর বাড়ি কুমিল্লায়। কুমিল্লায়। তিনি লেখাপড়া কোথায় করেছেন? কলকাতা বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়? বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে লেখাপড়া করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে এবং থাকেন তিনি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে যে বুদ্ধদেব বসু লেখাপড়া করে থাকেন, তাহলে বুদ্ধদেব বসু কোন হলে থাকতেন? আইডিয়া করে বলেন। কোন হলে থাকতেন বুদ্ধদেব বসু? জগন্নাথ হলে। এই তো বুঝতে পেরেছেন, জগন্নাথ হলে তিনি একটা পত্রিকা সম্পাদনা করতেন, সেই পত্রিকার নাম ছিল বাসন্তিকা। জগন্নাথ হলে স্টুডেন্ট এখানে আছেন কেউ? তিনি একটা পত্রিকা সম্পাদনা করতেন, বাসন্তিকা একটা পত্রিকা ছিল। বুদ্ধদেব বসু তার তিনটা পত্রিকা ছিল, এর মধ্যে বাসন্তিকা পত্রিকা জগন্নাথ হল থেকে প্রকাশ পেত। বাসন্তিকা কি এখন আছে হলে? জগন্নাথ হলে আছে এখন। ওটা বুদ্ধদেব বসু পত্রিকাকে বিখ্যাত করেছিল। এছাড়া বুদ্ধদেব বসুর আরো পত্রিকা আসলে, এর মধ্যে একটি পত্রিকার নাম প্রগতি, একটা পত্রিকার নাম ছিল কবিতা। আমরা এগুলো একটু পরে আলোচনা করবো, সমস্যা নাই। রবীন্দ্রনাথের পর ওনাকে সব্যসাচী বলা হয়। এর মধ্যে মানিক, ওরে আল্লাহ রে, মানিকের মানে লেখকই নাই। বলেন বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। মানিক বন্দ্যোপাধ্যায় মনে থাকবে। হুমায়ুন আহমেদ, না না হুমায়ুন আহমেদ না, বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখতে হবে। আমরা মানিক সম্পর্কে একটু পরে আলোচনা আসবো বিস্তারিত। শামসুন্নাহার মাহমুদ ওনাকে সবচেয়ে ভালো চিনতে পারবেন, নজরুলের প্রেমিকা ছিলেন, মানে নজরুল তাকে একতরফা ভালোবাসতেন। মুসলিম নারী জাগরণের একজন বড় অগ্রদূত ছিলেন শামসুন্নাহার মাহমুদ। আর এই মুসলিম নারী তো জাগরণের কথা বলে রোকেয়া হয়ে যায়, মুসলিম নারী উত্থান বলতে পারেন, জাগরণ না বলে। একজন ছিলেন শামসুন্নাহার মাহমুদ, তার নামে একটা হল আছে, আর তিনি নজরুলের প্রেমিকা ছিলেন। তার ভাই ছিলেন বাহার, বাহার ছিলেন হচ্ছে শিক্ষামন্ত্রী এক সময়। হাইবুল্লাহ বাহার, আপনারা যারা পরীক্ষা টরীক্ষা দেন তারা জানেন হাইবুল্লাহ বাহার নামে একটা শান্তিনগর একটা কলেজ আছে। মানিক বন্দ্যোপাধ্যায় মার্কসবাদী ছিল, অবশ্যই অবশ্যই। হাইবুল্লাহ বাহার কলেজের নাম শুনেছেন কেউ? ওই বাহার আর নাহার এরা দুই আপন ভাই বোন। এই হাইবুল্লাহ বাহার এক সময় শিক্ষামন্ত্রী ছিল। হাইবুল্লাহ বাহার ছিল নজরুলের বন্ধু। এই হাইবুল্লাহ বাহারের সাথে নজরুল হাইবুল্লাহ বাহারের বাড়িতে গেছিল। বাড়িতে যাওয়ার পর সেখানে সে নাহারকে দেখছে, নাহারকে দেখে সে নাহারের প্রেমে পড়ে গেছে। এই নাহারকে নিয়ে সেই পরবর্তী প্রেমে পড়ে নাহারের নামে নজরুল একটা কাব্য সিন্ধু হিন্দল, নজরুল একটা রোমান্টিক কাব্য আছে সিন্ধু হিন্দল, সেই সিন্ধু হিন্দল কাব্যটা সে নাহারকে কি করে দিয়েছে? উৎসর্গ করে দিয়েছে। আপনারা কি এসব জানেন? এই নাহারের সাথে নজরুলের প্রেম ছিল, নজরুল একতরফা ভালোবেসেছিল, নাহার বাসতো না। থ্যাংক ইউ নাদিম, তাই তো অনেক কিছু জানেন। আল্লাহ, এই জিনিস জানলে তো আপনি অনেক কিছু করে ফেলেছেন। শামসুন নাহারকে নজরুল ভালোবাসতো, সিন্ধু হিন্দল উৎসর্গ করলো। নাহার নাকি কালো ছিল। কালো ছিল কিনা এটা ঠিক আমিও জানি না। বাহারের বোন ছিল, নাহারকে সে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা সার্থক হয়নি, পাতা দেয় না। থ্যাংক ইউ। নাহার পাতা দেয় নাই। পাতা না দেওয়ার ফলে, নাহার পাতা না দেওয়ার ফলে আপনার নজরুল লিখেছে, চেনা পাখি পেলাম না কেউ জানার অবসর, দুটি পাখি বসেছিলাম দুটি ডালের পর। সে বলছে আমি তোমাকে চিনি, কিন্তু তোমার আমার সাথে জানাজানি হলো না। দুটি পাখি বসেছিলাম দুটি ডালের পর, তুমি একটা পাখি এক ডালে বসেছিলে, আমি আরেকটা পাখি আরেক ডালে বসেছিলাম, দুইটা পাখি ডালে বসেছিলাম, কিন্তু জানাজানি আর হলো না। বুঝতে পেরেছেন? হম তারপর তাকে নিয়ে তিনি একটা অসাধারণ দাবিতে করতো। শামসুন নাহারকে নিয়ে নজরুল আরেকটা কবিতা লিখেছেন, বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি। আপনারা মনে হয় এই কবিতা নজরুল করেছেন। বাতায়ন মানে জানালা, জানালার পাশে
হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা যা বলছেন সবই ঠিক বলছেন। বাতায়ন পাশে গুবাক তরুর সারি। সেই সুপারি, গুবাক মানে হচ্ছে সুপারি গাছের সারি। তিনি যখন নাহারদের বাড়িতে বেড়াতে গেলেন, তখন তিনি হঠাৎ করে দেখলেন জানালার পাশে সুপারি গাছের সারি। এর মধ্যে একটা সুপারি গাছ আর একটা সুপারি, ২ টা সুপারি গাছ এভাবে দাঁড়ায় আছে। কেউ কাউকে কি করতে পারে না? আলিঙ্গন করতে পারে না। যখন বাতাস আসে দুইজনেই এক পাশে তুলে, আবার এই পাশ থেকে বাতাস আসলে দুইজনেই এই পাশে যায়। কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারে না। তাই নজরুল চিন্তা করলেন তিনি নিজে একটা সুপারি গাছ, নাহার আরেকটা সুপারি গাছ। দুইজন ঠিকই পাশাপাশি রুমে আছি, কিন্তু কেউ কাউকে কি করতে পারি না? আলিঙ্গন করতে পারি না। কি একটা ছিলেন দেখছেন? হ্যাঁ, কি রোমান্টিক ছিলেন। আচ্ছা, এই হচ্ছে শামসুন নাহার। শামসুন নাহার সম্পর্কে আমরা টুকটাক ভিতরে দেখে ফেলবো, সমস্যা নাই। আর বিষ্ণুদে আহামরি বিখ্যাত কেউ না, পঞ্চপাণ্ডবের একজন বিষ্ণুদে। বিষ্ণুদের একটা বিখ্যাত পত্রিকা আছে, এই পত্রিকাটা আসে পরিচয়, পত্রিকাটিকার বিষ্ণুদের এটাই বেশি আসে। আর বিষ্ণুদের ২ একটা কাব্যগ্রন্থ আছে, এগুলো আমরা দেখে নিব। আবু জাফর শামসুদ্দীন আবার একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। আবু জাফর শামসুদ্দীন একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। তাহলে আমি যে কটা দাগাইলাম এই কটা থেকে আমি আপনাদের প্রশ্ন করে দেখি। অপশন সব বলেন দেখি। ক্লাসিক কবিকে, ক্লাসিক কবিকে, ক্লাসিক কবি, ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত, ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত। তিনি লিখেছেন তন্নি, তন্নি অর্কেস্ট্রা বাজায়। তন্নি উত্তরি ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা বাজায়। তন্নি তার একটি কাব্যগ্রন্থ, উত্তরি ফাল্গুনী হাওয়া তার একটি কাব্যগ্রন্থ, অর্কেস্ট্রা এটি একটি তার কাব্যগ্রন্থ। তাই আমরা তিনটাকে একসাথে পড়তে পারি। তন্নি, তন্নি একটি মেয়ে, তন্নি উত্তরি ফাল্গুনী হাওয়ায়, তন্নি উত্তরি ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা বাজায়, সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। তাহলে এবার বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? নিচের কোন ডক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? অভিধান লিখেছেন, ব্যাকরণ মঞ্জুষা ডক্টর এনামুল হক। হয়ে গেছে। বলেন তো দেখি এখানে নোয়াখালী বাড়ি কার? নিহারিকা, নিহারিকা যার ছোট নাম, নিহারিকা দেবী ছোট নামে যিনি লিখতেন। নিহারিকা, হ্যাঁ, অচিন্ত কুমার সেনগুপ্ত, অচিন্ত কুমার সেনগুপ্ত। তাহলে এখানে যে কজন আছে এই কজন বলেন। বুদ্ধিমুক্তি আন্দোলনের জন্য বিখ্যাত ২ সরকারের মন্ত্রী ছিলেন, অনেক বেশি জ্ঞানী লোক ছিলেন এবং ভাষা আন্দোলন নিয়ে বই লিখেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখেছেন, সব নিয়ে বই লিখেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছেন আবুল ফজল, হ্যাঁ, অনেক মেধাবী লোক। ভাষা আন্দোলন নিয়ে তিনি বই লিখেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছেন, রেখাচিত্র বই লিখেছেন, দুর্দিনের দিনগুলি বই লিখেছেন। রেখাচিত্র তার নিজের জীবনী, আবুল ফজলের জীবনী হচ্ছে রেখাচিত্র। দুর্দিনের দিনগুলি হচ্ছে তার দুর্দিন। বাংলাদেশে দুর্দিন কত সাল ছিল বলেন তো? দুর্দিনের দিনগুলি আবুল ফজলের একটা দিনলিপি। আপনাকে বলতে হবে দুর্দিনের দিনগুলির বিষয়বস্তু কি হইতে পারে। দুর্দিনের দিনগুলি হুজাইফা লিখছে ১৯৭৪। হুজাইফা, আপনার তো সমস্যা আছে। ১৯৭১। দুর্দিনের দিনগুলো হচ্ছে ১৯৭১ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় আবুল ফজল এই দুর্দিনের দিনগুলি তার মুক্তিযুদ্ধের উপর তার বিখ্যাত বই। আমার দেখা রাজনীতি ৫০ বছর আবুল মনসুর আহমেদের। আমি এই পৃষ্ঠা থেকে আজকে লেকচারের 60% কভার দিব। এরপর অন্যান্য ভিতরে প্রবেশ করব। আপনাদের কি খুব খারাপ লাগছে? অনেক বেশি পড়া দিছি তো? খারাপ লাগছে না? ভিতরে ঢুকাচ্ছি তো এখান থেকে এই পৃষ্ঠা দেখবেন অনেক কিছু পড়া হয়েছে। আমার কথা শুনতে শুনতে অনেক কিছু পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলেন তো দেখি দুর্দিনের দিনগুলো আবুল ফজল, এটা আপনারা সবাই পারেন, ইতিমধ্যে জানেন। আপনারা সবাই পারেন দুর্দিনের দিনগুলি। গুড, হয়ে গেছে। জসীমউদ্দিন মোতাহার হোসেন চৌধুরী, এগুলো সব পারবেন। অন্নদা শঙ্কর রায়, যতদিন রবি পদ্মা মেঘনা, এটা সবাই জানেন। সৈয়দ টুনি ম্যাম কার? টুনি ম্যাম চাচা কাহিনী, এগুলো কার? আমরা বিস্তারিত ভিতরে যাবো। টুনি ম্যাম চাচা কাহিনী, আফগানিস্তানে গিয়ে তিনি স্বপ্ন উপন্যাস লিখেছেন। আফগানিস্তানে গিয়ে তিনি লিখেছেন দেশে বিদেশে ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে আফগানিস্তানে গিয়ে লেখা মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা আলী, আনসার হবে সৈয়দ মুস্তাফা আলী। তিনি আফগানিস্তান প্রেমিক ছিলেন। আফগানিস্তানে গিয়ে তিনি অনেক বছর বসবাস করেছেন, প্রায় ৪ বছরের বেশি সময়। তাই সেখানে বসে তিনি লিখেছেন স্বপ্ন উপন্যাস, ওটা নায়িকা আফগানিস্তানের এক তরুণী। আবার মুস্তাফা আলী দেশে বিদেশে সেটাও লিখেছেন আপনার ওই আফগানিস্তানে বসে আফগানিস্তানের কাহিনী নিয়ে। সেটা হচ্ছে একটা বিখ্যাত বই। মহানগর, মহানগর গল্পের বইটি কার বলেন তো? মহানগরের কষ্ট নিয়ে, মহানগরের প্রতিটা পল্লী নিয়ে আব্দুর রহমানের পাঞ্জাবি। থ্যাংক ইউ, ঠিকই বলেছেন। দেশে বিদেশে নায়ক ছিল আব্দুর রহমান। সৈয়দ মুস্তাফা আলী, দেশে বিদেশে নায়ক হচ্ছে আব্দুর রহমান। ওকে, তাহলে বলেন তো এটা কার? ধূসর পান্ডুলিপি কার? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ধূসরময়তার কবিতাকে বলা হয়। ধূসর পান্ডুলিপি কার বলেন? জীবনানন্দ দাশ। এই তো হয়ে গেছে, ধূসর পান্ডুলিপি জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি যিনি লিখেছেন আমি বাংলার রূপ দেখিয়াছি পৃথিবীর রূপ খুঁজতে চাই না, আমি বাংলার রূপ দেখে ফেলেছি পৃথিবীর রূপ আর খুঁজতে চাই না, জীবনানন্দ দাশ। গুড, হয়ে গেছে। কল্লোল কত আর শিখা কত বলেন তো? কল্লোল কত সাল? আপনাদের সব মনে আছে? অবশ্যই যাদের মনে থাকে তারা অ্যান্সার দেয়, যারা ভুলে যায় তারা অ্যান্সার দিতে চায় না। কল্লোল ১৯২৩, শিখা কত সাল? শিখা, শিখা ১৯২৭। একটা হিন্দুদের একটা মুসলমানদের। এই তো হয়ে গেছে। তাহলে অচিন্ত কুমার সেনগুপ্ত কল্লোলের সাথে না শিখার সাথে জড়িত? অচিন্ত কুমার সেনগুপ্ত কল্লোল না শিখা? কল্লোল। ওকে, গ্রেট গ্রেট, হয়ে গেছে। ছন্দের জাদুকর, ছন্দ নিয়ে দুজন আছে, একজন আব্দুল কাদের, একজন সত্যেন্দ্রনাথ দত্ত, দুজন। এবার বলেন তো দেখি আপনার ময়নামতি চর, ময়নামতি চর, মধুমতি চর, এগুলা কার? ময়নামতি চর, মধুমতি চর, বন্দে আলিমা। বন্দে আর চর একই জিনিস। থ্যাংক ইউ। ময়নামতি চরের যে প্রিফেস, ময়নামতি চর অসাধারণ একটি কাব্যগ্রন্থ। এই ময়নামতি চরের প্রিফেসটা কে লিখেছেন? প্রিফেস ভূমিকাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন রবীন্দ্রনাথ কোথায় নাই কোন? কোন কোথায় নাই? আমাদের দেশে নাটকের জন্য বিখ্যাত সেলিম আল দিন, গ্রামবাংলা থিয়েটার। তাহলে কলকাতায় নাটকের জন্য বিখ্যাত বলে কি বলেন? কলকাতায় নাট্য থিয়েটার, নবনাট্য থিয়েটারের জনক, নাট্য থিয়েটার বিজন ভট্টাচার্য। গুড, হয়ে গেছে, বিজন ভট্টাচার্য। আর রবীন্দ্রনাথের পর সব্যসাচী লেখককে? রবীন্দ্রনাথের পর সব্যসাচী লেখককে? বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু গ্রামের বাড়ি কোথায়? কলকাতা না কুমিল্লা? বুদ্ধদেব বসু গ্রামের বাড়ি কোথায়? কলকাতা না কুমিল্লা? কলকাতা না কুমিল্লা? কুমিল্লা, কুমিল্লা, অ্যান্সার হবে কুমিল্লা, কুমিল্লা। গুড। বুদ্ধদেব বসু লেখাপড়া কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন ডিপার্টমেন্ট বলেন তো? যারা পঞ্চপাণ্ডব ছিল, পঞ্চপাণ্ডবের সবাই কোন ডিপার্টমেন্টে ছিলেন? ইংলিশের ছাত্র। আচ্ছা, আমরা বলেছিলাম কি যেন, মানিককে পঞ্চপাণ্ডবে নেওয়া হয়নি, পল্লী কবি জসীমউদ্দিনকে পঞ্চপাণ্ডবে নেওয়া হয়নি। মানিক কোন বিভাগের ছাত্র ছিল? কোন গ্রুপের? সায়েন্সের ছাত্র। আর জসীমউদ্দিন বাংলার ছাত্র। থ্যাংক ইউ। ওকে, হয়ে গেছে। আচ্ছা, বাতায়ন পাশে গুবাক তুরসারি, এটা নজরুল কাদের বাড়িতে থাকতে লিখেছেন? কাকে তিনি সুপারি গাছের সাথে, নিজেকে এক সুপারি গাছ না আরেক সুপারি গাছের সাথে তুলনা করেছেন। ওকে, সবাই জানেন। আর বিষ্ণু পরিচয়, পরিচয় পত্রিকা কার? পরিচয় পত্রিকা কার? আচ্ছা, পরিচয়, পরিচয় পত্রিকা কার? পরিচয় পত্রিকা এটা বিভিন্ন পরীক্ষা আসে বিষ্ণুদের। বিষ্ণুদের এত ভালো মনে করেছিলেন না পরিচয় পত্রিকা। তারপর বিষ্ণুদের অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। ও সাত ভাই সম্পদ, তুমি কি আমার উর্বশী আর্টিমাস হবে? উর্বশী আর্টিমিস বিষ্ণুদের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। উর্বশী আর্টিমিস আমরা সব পড়ব, সমস্যা নাই। সাত ভাই সম্পদ একটি কাব্যগ্রন্থ, উর্বশী আর্টিমিস একটি কাব্যগ্রন্থ। নাম লিখেছি তোমার কমল গান্ধার, একটি কাব্যগ্রন্থ। এগুলো লাগবে না, আমি একটু জাস্ট বলে দিচ্ছি। বিষ্ণুদের পরিচয় পত্রিকার জন্য বিষ্ণুদের একটু বেশি বিখ্যাত। আর বিখ্যাত যে পঞ্চপাণ্ডব হিসাবে, আর বিখ্যাত ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, বিখ্যাত রবীন্দ্রনাথ বিরোধী ছিল, বিখ্যাত পত্রিকায় কল্লোল লেখালেখি করতো, ইত্যাদি ইত্যাদি। এই কারণে সে বিখ্যাত। ভাই, সব্যসাচী লেখক মানে হচ্ছে যে সব পারে, যে নাটক লিখতে পারে, কাব্যনাটক লিখতে পারে, গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, গান লিখতে পারে, গানের গীতি তৈরি করতে পারে, যে সব কোয়ালিটিতে যার সমান দক্ষতা আছে তাকে বলা হয় সব্যসাচী। এরকম সব্যসাচী লেখক বাংলা সাহিত্যে মোট কয়জন? অলরাউন্ডার, হ্যাঁ, সব্যসাচী মানে অলরাউন্ডার। বাংলা সাহিত্যে সব্যসাচী ৩ জন, একজন ঠিক আনসার দিয়েছেন। রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, আরেকজন হচ্ছে সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক ৩ জন, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু এবং সৈয়দ শামসুল হক। আচ্ছা, আবু জাফর শামসুদ্দীন আমরা একটা ছোট গল্প পড়েছিলাম ছোটবেলা, আপনারা পড়ছেন কিনা? আচ্ছা, এখানে আমি দাগ দিয়ে দিই যেগুলো ইম্পর্টেন্ট। হয়তো বারবার দাগগুলা আউটলাইন আউটলাইন ফেলতেছি। নুরুল মোমেন, নেমেসিস, নেমেসিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন বিখ্যাত নাটক নেমেসিস। নেমেসিসের বিষয়বস্তু আমি বলে দিব, নো টেনশন। বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে? আরেকটু বলেন তো। বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, হয়ে গেছে। মাইনকা, মাইনকা। বেগম সুফিয়া কামাল ইম্পর্টেন্ট। নিরঞ্জন গুপ্ত এত বেশি ইম্পর্টেন্ট না, তার একটা মাত্র ছদ্মনাম আছে বানভট্ট, এটা আসে মূলত। আর কিছু আসে না। অদ্বৈত মূল্যবর্মণের কিছুই আসে না, শুধু একটা উপন্যাস আছে তিতাস একটি নদীর নাম। এটা আপনারা অনেকেই পড়েছেন, তিতাস একটি নদীর নাম। এটা খুবই বিখ্যাত উপন্যাস, অদ্বৈত মূল্যবর্মণ এখানে আসে। সমস্যা হচ্ছে কি নাগরিক কবি, প্রশ্ন করা হয় নিচের কোন নাগরিক কবি সমস্যা। তাহলে নাগরিক কবি কিন্তু সমস্যা নাগরিক কবি, আবার সে কি জানা শামসুর রহমান নাগরিক কবি, দুজনেই কিন্তু নাগরিক কবি। এখানে আসানাবি গুরুত্ব দিয়ে পড়তে হবে, শওকত ওসমানকে ৩টা ৪টা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ফরুক আহমেদ পড়লে চলবে না পড়লে চলবে, কারণ ফরুক আহমেদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, তাই ফরুক আহমেদ নিয়ে এখন খুব বেশি আলোচনা হয় না। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ। এরপর আমরা ভিতরে চলে যাব। তিতাস একটি নদীর নাম।
না উনি 11 এর মধ্যে না, ফুরুক আহমেদ 11 এর মধ্যে নাই, ইয়ার ফুরুক আহমেদ 11 এর মধ্যে নাই, ফুরুক আহমেদ কিছুর মধ্যে নেই। তাইলে আমরা এখানে এখন আমি পৃষ্ঠাটা এখান থেকে কিছু প্রশ্ন করবো 3-4 মিনিট, তারপর আমি ঢুকে যাবো, সবার আগে ঢুকবো শওকত ওসমানী। আমি যাদের যাদের এখন বেশি পড়াবো, যেমন ধরেন জসিমউদ্দিন পড়াবো, তারপর হচ্ছে শওকত ওসমান পড়াবো, হাসান আবি পড়াবো, যাদের বেশি ইম্পর্টেন্ট তাদের আমরা এখন আলোচনা করে দিব ইনশাআল্লাহ। মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, এর একটা ইম্পর্টেন্ট বিষয়, এদেরটা একটু পড়াবো। আমি লাস্ট এখান থেকে আপনাদের শেষ প্রশ্নগুলো করে নেই, তাহলে আমরা বুঝতে পারবো। বলেন তো দেখি, পঞ্চপাণ্ডব কয়জন? 5 জন হয়ে গেছে, থ্যাংক ইউ। সহজ প্রশ্ন না, টুনি ম্যাম। তারপর দেশি বিদেশি শবনম, আফগানিস্তানের কাহিনী নিয়ে কে লিখেছেন? কে লং টাইম আফগানিস্তানে ছিলেন? কে শবনম নিয়ে উপন্যাস লিখেছেন? কে আফগানিস্তান নায়িকা শবনম নিয়ে উপন্যাস? সবার অ্যান্সার কারেক্ট হয়েছে, সৈয়দ মুস্তাফা আলী শবনম। আর দেশি বিদেশি আব্দুর রহমানের কাহিনী, আব্দুর রহমানের পাঞ্জাবি, আব্দুর রহমান রুটি খাইতো, আব্দুর রহমান পাঠা খাইতো, পাঠা বলতে ছাগলের মাংস খাইতো, এসব নিয়ে লেখা সৈয়দ মুস্তাফা আলী লিখেছেন দেশি বিদেশি তার বিখ্যাত প্রমাণ কাহিনী। ওকে, মহানগর, মহানগরের কষ্ট, প্রস্টিটিউশন, মহানগর। তারপর মহানগরে রিকশাওয়ালাদের কষ্ট নিয়ে, পতিতাদের কষ্ট নিয়ে কে? মহানগর, প্রেমেন্দ্র মিত্র। হ্যাঁ হয়ে গেছে, প্রেমেন্দ্র মিত্র। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সংস্কৃতির বিখ্যাত কথা, সংস্কৃতির কথা, বিখ্যাত প্রবন্ধ গ্রন্থকার, সংস্কৃতির কথা, সংস্কৃতির কথা, বিখ্যাত প্রবন্ধ গ্রন্থকার মোতাহের হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, থ্যাংক ইউ। তারপর বলেন তো দেখি, কে ভাষা আন্দোলন নিয়ে লিখেছে? বিখ্যাত শিক্ষাবিদ ছিল, বিখ্যাত রাজনীতিবিদ ছিল, দুইবারের মন্ত্রী ছিল, ভাষা আন্দোলন নিয়ে লিখেছে। হয়ে গেছে, ফজল, আবুল ফজল। গুড। নোয়াখালীতে জন্ম এবং তার ছদ্মনাম ছিল নিহারিকা দেবী, কেডা? অচিন্ত্য কুমার সেনগুপ্ত, হয়ে গেছে। ওকে, পারবেন, বাকি যা আছে টুকটাক আপনারা সবাই পারবেন। বলেন তো ময়নামতি চর, ময়নামতি চর কার? ময়নামতি চর, মধুমতি চর, ময়নামতি চর, এই কাব্যগ্রন্থগুলো কার? রবীন্দ্রনাথ এগুলো কি লিখেছেন? প্রিফেস, বন্দে আলিমিয়া। হ্যাঁ হয়ে গেছে। তারপর আমরা পড়েছিলাম কলিমতি দফাদার, কলিমতি দফাদার একটা গল্প পড়েছিলাম, এটা কার? কলিমতি দফাদার কার? কলিমতি দফাদার গল্পটি কার? আবু জাফর শামসুদ্দিন। কাজমনের কন্যা আবু জাফর শামসুদ্দিন, কলিমতি দফাদার আবু জাফর শামসুদ্দিন। আলমগীরের কথা আবু জাফর, আবু জাফর শামসুদ্দিন, কলিমতি দফাদার। তারপর দেয়াল, দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস, দেয়াল আবু জাফর শামসুদ্দিনের উপন্যাস, বুঝতে পেরেছেন? মুক্তি, আবু জাফর শামসুদ্দিনের উপন্যাস, মুক্তি, দেয়াল। পদ্মা মেঘনা যমুনা, ওই যে আমরা একটা সংলাপ দিতাম না, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কিন্তু আবু জাফর শামসুদ্দিনের। আবু জাফর শামসুদ্দিনের একটা বিখ্যাত উপন্যাস আছে বাওয়ালগাড়ির উপাখ্যান, বাওয়ালগাড়ির উপাখ্যান আবু জাফর শামসুদ্দিন, পদ্মা মেঘনা যমুনা আবু জাফর শামসুদ্দিন, মুক্তি আবু জাফর শামসুদ্দিন, দেয়াল আবু জাফর শামসুদ্দিন। কেমনে মনে রাখবেন সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে মুক্তিকার আবু জাফর শামসুদ্দিন, দেন কলিমতি দফাদার কিন্তু মুক্তিযুদ্ধের গল্প। আপনারা কি কলিমতি দফাদার পড়েছেন? কলিমতি দফাদার পড়েছেন? ইয়েস, অনেকেই পড়েছেন, অনেকের মনে নেই, থ্যাংক ইউ। ওটা একটা মুক্তিযুদ্ধের গল্প, তাই মুক্তি যে উপন্যাসটা সেটাও মুক্তিযুদ্ধের গল্প, দেয়াল উপন্যাসটা সেটাও মুক্তিযুদ্ধের গল্প। তারপর হচ্ছে আপনার বাওয়ালগাড়ির উপাখ্যান, বাওয়ালগাড়ির উপাখ্যান হচ্ছে গাজীপুরের কাহিনী। আবু জাফর শামসুদ্দিনের বাড়ি ছিল গাজীপুরে, তাহলে যেহেতু তার বাড়ি ছিল গাজীপুরে, সুতরাং সে তো বাওয়ালগড় লিখবে। বাওয়ালগড় কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত, তাহলে বাওয়ালগড়ের উপাখ্যান, বাওয়ালগড়ের কাহিনী। বাওয়ালগড়ে এক রাজা ছিল, সেই রাজা অদৃশ্য হয়ে গেছিল, দীর্ঘদিন পর সেই রাজা ফিরে এসেছিল, ওই রাজাকে নিয়ে কাহিনী লিখেছেন বাওয়ালগড়ের উপাখ্যান। বাওয়ালগড়ের রাজার রহস্য পড়েছেন আপনারা কখনো? বাওয়ালগড়ে যে হিন্দু রাজা ছিল গাজীপুরে, সেই হিন্দু রাজা যে উধাও হয়ে গিয়েছিল, আবার বহু বছর পর তিনি ফিরে এসেছিলেন না, ওই তাকে নিয়ে রচিত বাওয়ালগড়ের উপাখ্যান। ওকে, আমরা এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা সবার আগে জসীমউদ্দিন দিয়ে শুরু করি। জসীমউদ্দিন তো মোটামুটি আপনারা সবাই পারেন, তাই না? হুম, এত পড়া থেকে ক্লাসিক কবি, আর কিছু করার দরকার নেই। যাই করেছি, তন্নি, তন্নি কি বাজায়? উত্তরি ফাল্গুনী হাওয়ায় অর্কেস্ট্রা বাজায়, তিনটা একসাথে বলবেন, তিনটা একসাথে বলবেন। তন্নি হচ্ছে মনে করেন একটা মেয়ের নাম, তন্নি ফাল্গুনী হাওয়ায় বসে, উত্তরি ফাল্গুনী হাওয়ায়, তন্নি উত্তরি ফাল্গুনী হাওয়ায়, হাওয়া তার আরেকটি আছে, তন্নি উত্তরি ফাল্গুনী হাওয়ায় বসে, হাওয়া এখানে যদিও দেয় নাই, হাওয়ায় বসে অর্কেস্ট্রা বাজায়। অর্কেস্ট্রা কি বুঝেন? অর্কেস্ট্রা মানে কি? এক ধরনের বাদ্যযন্ত্র। অর্কেস্ট্রা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, অর্কেস্ট্রা বাজায়। এই তিনটা বললেই হবে। জেনারেলি তার তন্নি আর অর্কেস্ট্রা এই দুটো বেশি এসেছে, আর উত্তরি ফাল্গুনী হাওয়ায় মোটামুটি ইম্পর্টেন্ট। আর কিছু দরকার নাই, হ্যাঁ, এই পেজে আর কিছু লাগবে না। আর আমরা তো বলছি প্রমথনাথ বিশি সম্পর্কে আপনি কিছুই করবেন না, প্রমথনাথ বিশির কিছু পড়ার দরকার নেই, উনি রবীন্দ্র গবেষক, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। প্রমথনাথ বিশি, ডক্টর এনামুল হক, এখানে কিছু পড়ার দরকার নাই। এই যে ব্যাকরণ মঞ্জুরি আর মনীষা মঞ্জুরি, যদি মন চায় এই দুইটা ব্যাকরণের নাম ডক্টর এনামুল হকের পড়ে নিন, এছাড়া আর কিছু লাগবে না। অচিন্ত্য কুমার সেনগুপ্তের মধ্যে তিনি কল্লোল পত্রিকা সম্পাদনা করেছেন, নিহারিকা ছদ্মনামে লিখতেন, শেষ। যদি মন চায় কেউ বেদে উপন্যাসটা পড়েন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত আমাদের শেষ। আবুল ফজল, আবুল ফজল ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি, তিনি বুদ্ধিমুক্তির চির সজাগ প্রহরী বলা হয় তাকে। মুসলিম সাহিত্য সমাজ, মুসলিম সাহিত্য সমাজ কত? 26 না 27? আবুল ফজল মুসলিম সাহিত্য সমাজ, আবুল হোসেন মুসলিম সাহিত্য সমাজ 26 না 27? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সাহিত্য সমাজ, মোতাহার হোসেন চৌধুরী মুসলিম সাহিত্য সমাজ 1926। তাহলে শিক্ষা কত? শিক্ষা, শিক্ষা কত? 1927, এই তো হয়ে গেছে। বুদ্ধিমুক্তি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি রাষ্ট্রপতি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন, ওটাকে আর কি মন্ত্রী পদমর্যাদা আর কি। এর মধ্যে তার চৌচির, তার বিখ্যাত উপন্যাস, তার নিজের আবুল ফজলের নিজের জীবনী হচ্ছে লেখাচিত্র, দুর্দিনের দিনলিপি হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ডায়েরি, এই কটা পড়বেন। আর এখানে তার দরকার নাই, যে দেখেন সেই কুশনিয়া লিখছে, অনেক বিখ্যাত একজন ব্যক্তি, কুশনিয়া মাথা না করা অবশ্যই বঙ্গবন্ধু লিখছে, শেখ মুজিব, তাকে আমি যেমন দেখেছি। এই শেষ। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করবো, চৌচির কার? আবুল ফজল এর চৌচির। লেখাচিত্র কার জীবনী? আবুল ফজলের জীবনী। এই দুটো আমি জিজ্ঞাসা করবো আপনাদের। এই যে আমরা জসীমউদ্দিনে চলে এসেছি, ঠিক না? একই তো অবস্থা। আমার তো মন চাই আপনাদের সবকটা উপন্যাসের ভিতরে পড়াই, কিন্তু কি পরিমাণ সময় লাগবে একটু আইডিয়া করেন। এই জন্য আমি প্রথম পৃষ্ঠায় টুকটাক সবার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা বলেন তো দেখি, এই যে একটা ধারণা দিতে গিয়ে আমি অনেক সময় শেষ করলাম, আপনাদের খারাপ লেগেছে কার কার? একদম সত্যি বলবেন, মাইন্ড করবেন না, হ্যাঁ? বলবেন। হুম, ঠিক আছে, এছাড়া সবগুলো টাচ করতে পারতাম না, বুঝছেন? এই জন্য এক পৃষ্ঠা সব টুকটাক করে দিলাম। হুম, তাহলে এখানে দেখো, জসীমউদ্দিনের যে কাব্যগ্রন্থগুলো, সেই কাব্যগ্রন্থগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। জসীমউদ্দিনের এক ধরনের কাব্যকে বলা হয় খণ্ডকাব্য, আরেক ধরনের কাব্যকে বলা হয় কাহিনী কাব্য, ঠিক আছে? এই দুইটা কাব্যের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে যেগুলো কাহিনী কাব্য সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। যেমন এই যে সুজন বাদিয়ার ঘাট, এটি একটি কাহিনী কাব্য। নকশিকাতার মাঠ, এটি একটি কাহিনী কাব্য। মাঝে জননী কান্দে, এটি একটি কাহিনী কাব্য। আরেকটা কাহিনী কাব্য তার এখানে আছে, এটা এখানে দেওয়া হয় না, সেটা হচ্ছে সকিনা। সকিনা নামে তার একটি কি আছে? সকিনা নামে তার একটি কাহিনী কাব্য আছে, ঠিক আছে? তাহলে জসীমউদ্দিনের কাহিনী কাব্য কয়টি? 4টি, আর বাকি সবই খণ্ডকাব্য। আমরা যে কাব্যগ্রন্থ পড়ি না, নজরুল, রবীন্দ্রনাথ, ওগুলো সব খণ্ডকাব্য। আর কাহিনী কাব্য হচ্ছে একটা কাহিনী থাকবে, যেমন তোমরা নকশিকাতার মাঠে পড়েছো, রূপাই থাকে, সাজু থাকে, একটা কাহিনীতে কাব্য শেষ, এই ধরনের কাব্যকে বলা হয় কাহিনী কাব্য। তাহলে আশা করি কাহিনী কাব্য আর খণ্ডকাব্যের পার্থক্য বুঝা গেছে। ইয়েস, ওকে। তাহলে আমরা এখানে তার কাব্যগুলো পড়ার একটা কৌশল বলে দিতে পারি। কাব্যগুলো, এই যে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো, জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ, জসীমের কাব্যগ্রন্থগুলো আমরা একটু দেখি সংক্ষেপে। এখানে জসীমের কাব্যগ্রন্থ লিখি। জসীমের কাব্যগ্রন্থ হচ্ছে, একটি ছিল রাখালি, এটা তার প্রথম কাব্যগ্রন্থ, তার প্রথমেই সে লিখছে রাখাল নিয়া। একটি ছিল রাখালি, রূপবতী, তার একটি কাব্যগ্রন্থের নাম, তার ছিল এক রূপবতী গার্লফ্রেন্ড, রূপবতী গার্লফ্রেন্ড নাম তার কি? সকিনা। তাহলে একটি ছিল রাখালি, তার ছিল একটা রূপবতী গার্লফ্রেন্ড নাম তার কি? সকিনা। তো তাকে নিয়ে সে ঘুরতে যাবে, তাকে নিয়ে জসীমউদ্দিন ঘুরতে যাবে। সে কোথায় গেছে? নকশিকাতার মাঠ পেরিয়ে, পেরিয়ে মানে নকশিকাতার মাঠ ছাড়িয়ে, নকশিকাতার মাঠ পেরিয়ে, তারপর সুজনবাদিয়ার ঘাট পেরিয়ে, নকশিকাতার মাঠ পেরিয়ে, সুজনবাদিয়ার ঘাট পেরিয়ে, ঘাট পেরিয়ে বালুচরে ঘুরতে গেছে। অর্থাৎ ফাইনালি কথা, সে ঘুরতে গেছে কোথায়? বালুচরে। তাহলে আমরা কি দেখলাম? একটি ছিল রাখালি, তার ছিল একটা রূপবতী গার্লফ্রেন্ড, তার নাম ছিল সকিনা। তো রাখালি গার্লফ্রেন্ড ছিল সকিনা, সে দেখতে ছিল রূপবতী, তাকে নিয়ে ঘুরতে গেল কোথায়? বালুচরে। বালুচরে কোথায় অবস্থিত? নকশিকাতার মাঠ পেরিয়ে, সুজনবাদিয়ার ঘাট পেরিয়ে এক বিশাল বালুচরে গেল ঘুরতে। এবার বলো, বালুচরে ঘুরতে গেল গরম লাগবে না ঠান্ডা লাগবে?
হ্যাঁ, গরম লাগবে। তাই বললো যে বালুচের চলো ধান খেতে যাই। কোথায় গেল তারা? তখন তারা বালুচরের পাশে কোথায় চলে গেল? ধান খেতে। তাহলে আমাদের দেশে ধান খেত পাট খেতে এগুলো ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, খারাপ জিনিস। তাহলে বলো তো এখানে গিয়ে নিশ্চয়ই একটা কোনো না একটা আকাম ঘটেছে। এমন একটা আকাম ঘটেছে, এখন মেয়ে মানুষ, ওই মেয়েটা ওই তার সকিনা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেমন কান্নাকাটি শুরু করে দিয়েছে? মাটির কান্না। সকিনা এখন মাটির কান্না শুরু করে দিয়েছে। আর এই যে আকামের ঘটনা তার মা জেনে গেছে। এখন মা যে জননী কান্দে, এখন মাও কান্দে মেয়েও কান্দে। তাহলে সকিনা মাটির কান্না শুরু করছে, তার মা যখন জানছে তখন মা যে জননী কান্দে। এই যে আমাদের শেষ। তাহলে লাস্ট বার ছিল রাখালি, তার ছেলেটির রূপবতী গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের নাম সকিনা, তাকে নিয়ে ঘুরতে গেল বালুচরে। বালুচর কোথায়? বালুচর নকশিকাঁথার মাঠ সুজন বাজার ঘাটে বালুচরে ঘুরতে গেছে। বালুচর গরম লাগে, তাই গেছে কোথায়? ধান খেতে। ধান খেতে গিয়ে একটা যে কোনো একটা আকাম ঘটে ফেলেছে, তখন সেই মেয়েটি কান্নাকাটি শুরু করছে। কিসের কান্না? মাটির কান্না। মেয়েও কান্দে, মাও কান্দে, জননীও কান্দে, দুজনেই কান্দে। ঠিক আছে? অন্তঃসত্ত্বা হয়নি ভাই, জানি না তো। জানি না, জানি না। এবার দেখি তোমাদের এটা মনে আছে কিনা। এটা মনে থাকলে আমরা অন্য আইটেমে চলে যাবো। আর দুই একটা কাহিনী একটু সংক্ষেপে বলে দিব। বলো দেখি, প্রথমটা আমি কি লিখেছিলাম? বয়ফ্রেন্ডের নাম কি ছিল? ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি বলো বলো? ছেলেটার নাম হচ্ছে রাখলি, রাখলি গুড। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম কি? রূপবতী, রূপবতী মেয়েটির নাম কি? রূপবতী মেয়েটির নাম সকিনা, সকিনা গুড। সকিনা নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিল? প্রথমে কোথায় ঘুরতে গিয়েছিল? বালুচরে, বালুচরে, বালুচরে। তো বালুচরে গরম লাগে, তাই তারা কোথায় গিয়েছিল বলো তো? বালুচর বাদ দিয়ে ধান খেতে। ধান খেতে যখন আকাম ঘটলো, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি 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 শুরু করলো বলো তো? তখন কান্নাকাটি শুরু করলো, মেয়েটি কান্নাকাটি শুরু করলো। আবার একটু পর কেউ কান্নাকাটি শুরু করলো, মাঝে জননী কান্দে, মেয়েও কান্দে, মাও কান্দে। ঠিক আছে, মনে থাকবে? গুড। যে মধ্যে এক ধরনের খন্ডকাব্য, আরেক ধরনের কাব্যকে কি বলা হয় বলো তো? তার কাব্যগ্রন্থ দুই ভাগে ভাগ করতে করা যায়। একটা খন্ডকাব্য, একটা কি কাহিনী কাব্য। গুড, এই তো হয়ে গেছে। সাবাস। আচ্ছা, জসীমউদ্দিনের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নচিকেতার মাঠ। আর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রাখালি। এটা পরীক্ষা আসে। রাখালি কি কাহিনী কাব্য না খন্ডকাব্য বলো? রাখালি কাহিনী কাব্য না খন্ডকাব্য? রাখালি খন্ডকাব্য, রাখালি খন্ডকাব্য, রাখালি খন্ডকাব্য। গুড। রাখালি হচ্ছে কি? খন্ডকাব্য। ওকে। খন্ডকাব্য মানে হচ্ছে আলাদা আলাদা কবিতা। ধরো তুমি এখানে একটা কবিতা লিখছো, কবিতার নাম জ্যোৎস্না রাতে। আরেকটা কবিতা লিখছো, সেটার নাম হচ্ছে অন্ধকার। আরেকটা কবিতা লিখছো, সেই কবিতার নাম হচ্ছে ধরো অমানুষ। এভাবে যখন তুমি ৮০টি আলাদা আলাদা বা ৯০টি ১০০টি ২০০টি আলাদা আলাদা কবিতা লেখো, সেটা খন্ডকাব্য। আর যখন এক কাহিনী, একটা নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেন থাকলেও থাকে, না থাকলেও নাই, এদের নিয়ে এক কাহিনী শেষে, তখন সেটাকে বলা হয় কাহিনী কাব্য। নকশিকাঁথার মাঠের কাহিনী বলতে হবে? না, তাদের কাহিনী কাব্য নাই। নজরুল রবীন্দ্রনাথের কাহিনী কাব্য। আচ্ছা ঠিক আছে, নকশিকাঁথার মাঠের কাহিনী আমি বলেছি তোমাদের। নকশিকাঁথার মাঠের কাহিনী আমি বলেছি, সংক্ষেপে দেখো। নকশিকাঁথার মাঠের কাহিনী হচ্ছে ময়মনসিংহের কাহিনী। যদি কখনো আসে এটা কাহিনী কোন অঞ্চলের কাহিনী? আসে, আসে। একবার পরীক্ষা এসেছে এটা কোন অঞ্চলের কাহিনী, তাহলে অ্যান্সার হবে কি? ময়মনসিংহের কাহিনী। ময়মনসিংহে জসীমউদ্দিন গিয়েছিলেন ওই যে কি যেন লোকসাহিত্য সংগ্রহ করতে। জসীমউদ্দিন কেন গিয়েছিলেন? ওই যে জসীমউদ্দিনের যে স্যার আছে দীনেশ, দীনেশ চন্দ্র সেন, ওই দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহে লোকসাহিত্য সংগ্রহ করছিলেন। তখন জসীমউদ্দিন গিয়েছিলেন লোকসাহিত্য সংগ্রহ করতে। ওই লোকসাহিত্য সংগ্রহ করার সময় তিনি তিনি দেখেছিলেন রূপাই, রূপাই নামে একটা জুয়ান ছেলে কি করেছে? আইল, ক্ষেতের মধ্যে আইল হয় না, এই যে ক্ষেতের জাইল থাকে, আইলের মধ্যে যে ধান হয়েছে, এই ধান নিয়ে দুই গ্রুপে মারামারি। ওই মারামারিতে রূপাই প্রতিপক্ষের দুইজনকে খুন করেছে। প্রতিপক্ষের কয়জন খুন হয়ে গেছে? দুইজন। তাহলে জেনারেলি রূপাই যখন খুনের আসামি হয়েছে, প্রধান আসামি, রূপাই খুব বড় লাঠিয়াল ছিল। ওই লাঠিয়াল যখন মারামারিতে গেছে, দুইজনকে সে খুন করেছে। খুন করার ফলে সে হয়েছে খুনের মামলার প্রধান আসামি। কিন্তু সবাই জানে একটু দুঃসম্পর্কের খালাতো বোন, দুঃসম্পর্কের খালাতো বোন থাকে সাজু। সেই সাজুকে সে বিয়ে করেছে, মানে খুনের কিছুদিন আগে সে সাজুকে ভালোবেসে বিয়ে করেছে। এমনি তো গ্রামে ভালোবাসা তো বেশি চলে না, তারপর সে সাজুকে ভালোবেসে, সাহস করে ভালোবেসে সাজুকে রূপাই বিয়ে করেছে। বিয়ের কিছুদিন পরেই ওই মারামারিতে অংশগ্রহণ করেছে, দুইটাকে খুন করেছে। তাহলে সে হয়েছে খুনের মামলা আসামি। খুনের মামলা আসামি হয়ে এখন সে ঘরে থাকতে পারে না। এখন কি হয়ে গেছে? সে ফেরারি। রূপা এখন কি আসামি? ফেরারি আসামি। এই রূপাই যখন ফেরারি হয়ে গেছে, খুনের মামলা আসামি হয়ে ইতিমধ্যে সাজা হয়ে গেছে। সাজা হয়ে যাওয়ার পর সে তো ফেরারি আসামি। সে যখন পালায় যায়, যে রাতে পালায় যায় সাজুকে রেখে, সেই রাতে সে সাজুকে বলেছিল, সাজু আমি তো চলে গেলাম, কিন্তু যদি আমাকে তোমার মনে পড়ে, তাহলে আমার আমার স্মৃতিগুলো নিয়ে তুমি একটা কথা তৈরি করো, একটা নকশি কথা তৈরি করো। কারণ সাজু তো সারাদিন রাত রূপাইকে মনে পড়ে। এই রূপাইয়ের কথাগুলো নিয়ে, রূপাইয়ের ভালোবাসা নিয়ে, রূপাইয়ের স্বপ্নগুলো নিয়ে সাজু একটা কথা বলতে থাকে। এই কথা বলতে 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 সাজু এক সময় অসুস্থ হয়ে পড়ে। সাজু জানেও না রূপাই বেঁচে আছে কি বেঁচে আছে না। এভাবে সারাদিন রাত কাঁদতে কাঁদতে নাকে নাকে সাজু অসুস্থ হয়ে পড়ে। কাঁথাও সেলাই হতে থাকে, সাজু অসুস্থ হতে থাকে। কাঁথাও সেলাই শেষ হয়ে আসে, সাজুর অসুস্থতা চরম অবস্থায় চলে যায়। তখন সাজু মৃত্যুর মুখোমুখি। তখন সাজু তার মাকে বলে, মা আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা? এই কথাটা আমার কবরের মধ্যে বিছাই দিও। এই কথা বলে একসময় সাজু মারা যায়, কিন্তু রূপাই কখনোই স্ত্রীর কাছে আসতে পারে না, যেহেতু সে ফেরারি আসামি। এরপর সাজু মারা যাওয়ার পর সেই নকশি কথাটা সাজুর কবরের উপর কি দেওয়া হয়? বিছাই দেওয়া হয়। এরপর অনেকদিন পরে এক রাতে বাঁশি বাজাতে বাজাতে রূপাই আসে। রূপাই আসার পর ঘরের মধ্যে সাজুকে পায় না। পরে জানতে পারে যে সাজু মারা গেছে। এরপর রূপাই সাজুর কবরে যায়, এই নকশি কথাটা জড়িয়ে রূপাই কাঁদতে থাকে। রূপাই পরবর্তীতে মারা যায়। এই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা, এক প্রেমের কাহিনী, লোকসাহিত্যের সংগ্রহ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এটা কিছুটা ট্রু, কিছুটা ট্রু না। যেমন খুনের ঘটনা সত্যি, জেল খেটেছে সেটাও সত্যি, ফেরারি হয়েছে এটাও সত্যি, কিন্তু যে স্ত্রী মারা গেছে এটা সত্যি না। লাইলি মজনুর মধ্যে কিছুটা। তাইলে এবার বলো তো দেখি, কোন অঞ্চলের কাহিনী নকশিকাঁথার মাঠ? ময়মনসিংহ অঞ্চলের কাহিনী। গুড। তিনি লোকসাহিত্য যখন সংগ্রহ করতে গিয়েছিলেন, তখন তিনি এই ঘটনাটা দেখেছিলেন এবং তখন তিনি এটা লিখেছেন। যদিও জসীমউদ্দিনের বাড়ি কোথায়? ফরিদপুরে। জসীমউদ্দিনের বাড়ি ফরিদপুর, কিন্তু ঘটনাটা কোন অঞ্চলের? ময়মনসিংহের। হ্যাঁ, জসীমউদ্দিনের বাড়ি ফরিদপুর। এবং এটা কিন্তু পরীক্ষা আসে, জসীমউদ্দিন কি নিজের বাড়িতে জন্মাইছে না মামার বাড়িতে জন্মাইছে? বলো তো দেখি। জসীমউদ্দিন নিজের বাড়িতে জন্মাইছে না মামার বাড়িতে? এটাও পরীক্ষা আসে। জসীমউদ্দিন মামার বাড়িতে জন্মাইছে, এটাকে বাংলায় বলা হয় মাতুল। মাতুল মানে হচ্ছে মামা, মাতুল আলয়, মাতুল আলয় মানে হচ্ছে মামার বাড়ি। তাহলে এবার দেখি তো জসীমউদ্দিন কার বাড়িতে জন্মাইছে? মাতুল আলয়, মানে মামার বাড়িতে জন্মাইছে। আর তার মামার বাড়ি ফরিদপুর, তার বাড়ি ফরিদপুর। তার গ্রাম তাম্বুলখানা, কিন্তু সে জন্মাইছে মাতুল আলয়, মামার বাড়িতে। তার গ্রামের নাম ফরিদপুরের তাম্বুলখানা। গুড। ওকে। আর তোমরা সুজনবাদিয়া ঘাট আসে, জসীমউদ্দিনের মাঝে মাঝে সুজনবাদিয়া ঘাটের কাহিনী তোমরা শুনেছো? সুজনবাদিয়া ঘাট না? আচ্ছা, আমি সংক্ষেপে ১ মিনিটে বলে দিই, হ্যাঁ? ওকে। সুজনবাদিয়া ঘাট হচ্ছে তোমার, এটা হচ্ছে হিন্দু মুসলিম সম্পর্কের কাহিনী। এখানে যে নায়িকা থাকে, নায়কের নাম থাকে সুজন। সুজন আর নায়িকার নাম থাকে হচ্ছে তুলি। সুজন আর তুলির কাহিনী। তাহলে এবার বলো, তুলি কি হিন্দু না মুসলমান? কি হতে পারে? তোমাদের আইডিয়া কি বলে? তুলি কি হিন্দু না মুসলমান? হ্যাঁ, তুলি হচ্ছে হিন্দু। তুলি থাকে হিন্দু, যাদেরকে আমরা নম বলতাম আগে, আর সুজন থাকে হচ্ছে মুসলমান, যাদেরকে জবন বলা হয়। এই মুসলমানের সাথে তুলির প্রেম। দুইটা পাড়া ছিল, ওই দুইটা পাড়ার মধ্যে মুসলিম পাড়া আর হিন্দু পাড়া, এই দুই পাড়ার মধ্যে তোমার একসময় ভালো সম্পর্ক ছিল। সুজন পাতিয়া ঘাটের মধ্যে দেখা যায় খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে দুই পাড়ার মধ্যে ঢুকে যায় রাজনীতি। হিন্দুদের মধ্যে একজন থাকে, তার রাজনৈতিক উচ্চবিলাস, মুসলিমদের মধ্যে একজন ইয়ে থাকে, জমিদার থাকে, তার রাজনৈতিক উচ্চবিলাস। এই রাজনৈতিক উচ্চবিলাসে দুইজন দুই গ্রুপের মধ্যে কি লাগিয়ে দেয়? মারামারি লাগিয়ে দেয়। মুসলমানদের একজন নেতৃত্ব দেয় এই জমিদার, আর এখানে এক সাধু নেতৃত্ব দেয় হিন্দুদের ক্ষেত্রে। পরে দেয় দুই গ্রুপে কি লাগায়? মারামারি লাগায়। এরপর এদের দুজনের এই প্রেম, দুই গ্রুপের মারামারি, রক্তারক্তি অবস্থা। পরবর্তীতে এই প্রেম তো কেউ মেনে নেওয়ার কথা না, জেনারেলি বুঝতে পেরেছে, যেহেতু অলরেডি হিন্দু মুসলমান মারামারি লেগে গেছে। কেউ প্রেম মেনে নেয় না। পরবর্তীতে সুজন আর তুলি এরা দুজনে পালিয়ে যায়। এরা দুজনে যখন পালিয়ে যায়, কেউ প্রেম মেনে নেয় না, তখন এরা দুজনে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর জেনারেলি যেহেতু সম্পর্ক ভালো না, তখন তুলির পরিবার কি করে? সুজনের বিরুদ্ধে মামলা করে, সুজনের বিরুদ্ধে অপহরণের মামলা করে। সেই অপহরণের মামলায় সুজন কি হয়? গ্রেপ্তার হয়। এদিকে তুলিকে পরিবার আলাদা করে ফেলে। আলাদা করে ফেলার পর সমস্ত ঘটনা গোপন করে সুজন জেলেবন্দি, আর তুলিকে সমস্ত ঘটনা গোপন করে কি দেয়? বিয়ে দেয়। সমস্ত ঘটনা গোপন করে তুলিকে বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর তুলির একটা সন্তান হয়। তুলি অলরেডি সংসার করা শুরু করে। অপরদিকে সুজন
দিয়ে সুজন জেল থেকে বের হয়ে আত্মাগল হয়ে যায়। সুজন জেল থেকে বের হয়ে আত্মাগল হয়ে যায়। গোপন করলো কেন? এটা তো ভাই অনেক বড় ব্যাখ্যা, এটা বলতে গেলে তো সময় থাকবে না ক্লাসের। তুলিরা এমনই হয়। একজন লিখেছে তুলিরা এমনই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো হয়েছে। আর ছেলেরা পাগল হয় আর মেয়েরা কি করে সংসার করে, এরকম না ঘটনাটা? এটা কিন্তু এখানে ঘটেছে। নাহলে দেখো দুজনে একসাথে পালাইছে, দোষী লোক আর সুজনের নামে অপহরণ মামলা হলো, সুজন জেলে গেল, সুজন আত্মাগল হয়ে গেল, এদিকে তুলি কিন্তু সংসার করতে বাচ্চা কাচ্চা হয়েছে। অনেকদিন পর সুজন কি হয়ে গেছে জানো? সুজন বাইদ্যা পেশা গ্রহণ করেছে, কারণ বাইদ্যারা এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। তার ইচ্ছা হচ্ছে সেই বাইদ্যা হয়ে কোনো না কোনো এক সময় তুলির সাথে কি করবে, সাক্ষাৎ করবে। এটা হচ্ছে তার টার্গেট। সে এক সময় বাইদ্যা হয়ে যায়, বাইদ্যা হয়ে গেলে সে তোমার জিনিসপত্র বিক্রি করতে আসে, তখন এই তুলির সাথে তার দেখা হয়। কিন্তু তুলির সাথে দেখা হইলো সে কাঁদে ঠিকই, কিন্তু সেই সুজনকে বলে সুজন তুমি চলে যাও, কারণ আমার স্বামী আছে, সংসার আছে, সে সুজনকে কিন্তু ফিরিয়ে দেয়। তাহলে ভাই তুলিরা কেমনই হয় না, কেমন হয় না? তাহলে তুলি আছেন এখানে, তার অ্যান্সার দেন। সে কিন্তু সন্তানের কথা বলে, স্বামীর কথা বলে, সে গোপন করতে চায়, সে সুজনকে সরে যেতে বলে। এরপর সুজন কিন্তু মনের অভিমানে এক সময় ওখান থেকে চলে আসে। সুজন ওখান থেকে চলে আসার পর ওই যে একটা বাইদ্যারা যেই ঘাটের মধ্যে ইয়ে করে, আপনার বাইদ্যারা যেই ঘাটের মধ্যে বসে আড্ডা উড্ডা দেয়, সেই ঘাটের পরে আসে সুজন। সুজন ঘাটের পরে আসে, সুজন অসুস্থ হয়ে যায়। সুজন অসুস্থ হয়ে যায় শোকে শোকে। পরবর্তীতে তুলি সুজনকে ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ফিরিয়ে দিলেও তুলিও টিকতে পারে না। তুলিও কিন্তু এক সময় ঘর থেকে বেরিয়ে আসে সুজনের সাথে কি করার জন্য, সাক্ষাৎ করার জন্য। পরে তারা ওই যে ঘাটের মধ্যে আসে, ওই ঘাটের মধ্যে তাদের প্রেম। তুলি যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন জনগণ আবার তার উপর চাপ দেয়, তাকে ধরতে নিতে আসে। তখন সুজন আর তুলি দুজনে একসাথে বিষ পান করে, বিষ পান করে ওই ঘাটের মধ্যে মারা যায়। সেই থেকে হয় সুজন বাইদ্যার ঘাট। যেহেতু এই ঘাটের মধ্যে সুজন মারা গিয়েছে বিষ পান করে, তাই এই অঞ্চলের নাম হয় কি, সুজন বাইদ্যার ঘাট। তাইলে দেখা যায় কাবিন নামা ছিল না, না কাবিন নামাটা অবশ্য কিছু ছিল না তখন। এই হচ্ছে সুজন বাইদ্যার ঘাট, অর্থাৎ একটা অসাম্প্রদায়িক প্রেমের মর্মান্তিক মৃত্যু। এটার প্রধান বিষয়বস্তু হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা, আর একটা বিষয়বস্তু হচ্ছে একটি অসাম্প্রদায়িক প্রেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক না? রিয়েল কাহিনী কিনা? মোটামুটি রিয়েল, পুরোপুরি রিয়েল না। ক্লিয়ার? তাহলে আমাদের মনে থাকবে, এক ছিল রাখালি, তার ছিল প্রতি গার্লফ্রেন্ড, নাম তার সকিনা, সে গিয়েছিল বালুচরে, তারপর হচ্ছে ধানক্ষেত, এরপর মাটির কান্না, মাঝে জননী কান্দে। ক্লিয়ার? মনে থাকবে তার কাব্যগ্রন্থগুলো? জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ মনে থাকবে? হুম, গুড। এই তো পারো কিনা বলো তো? বালুচর গরম লাগে দেখে কোথায় গেছিল? বালুচর যখন গরম লাগে তখন বালুচর থেকে তারা কোথায় গেছিল? বালুচর ছেড়ে দিয়ে গেছিল কোথায়? ধানক্ষেতে। গুড। ধানক্ষেতে গিয়ে এমন এক কাণ্ড ঘটলো, তারপর কি করলো বলো তো? মেয়েটা কান্নাকাটি করা শুরু করলো, মাটির কান্না, অর্থাৎ মাটিতে লুটোপুটি খেয়ে কান্না করা শুরু করলো, ওই মাটির কান্না। গুড। আর তার আরেকজন কে কান্দে? মেয়ে তো কান্দে, আর কে কান্দে? মাঝে জননী কান্দে। গুড। বলো তো এই মেয়েটির নাম কি? মেয়েটির নাম কি? মেয়েটির নাম কি? সকিনা, সকিনা। সে দেখতে কেমন ছিল? সে দেখতে কেমন ছিল? কাব্যের নামে বলো। না, কাব্যের নামে বলো। সে দেখতে ছিল রূপবতী, রূপবতী। থ্যাংক ইউ, রূপবতী। এবার আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, এই যে সমস্ত কাব্যগুলোকে আবার একটা কি বানানো হয়েছে, সংকলন। সমস্ত কাব্যের বিখ্যাত বিখ্যাত কাব্যগুলোকে নিয়ে এই সুচয়নীর মধ্যে ঢুকানো হয়েছে, সুচয়নী। তাই সুচয়নী হচ্ছে কাব্য সংকলন, জসীমউদ্দিনের কাব্য সংকলন হচ্ছে সুচয়নী। জসীমউদ্দিনের কাব্য সংকলন সুচয়নী। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, শেষ। তারপর দেখো তার একমাত্র উপন্যাস বোকা কাহিনী, এটা তোমরা মনে করেছো, এটা একবারে পড়বা। যাদের দেখেছি ঠাকুরবাড়ি আঙিনা, এই ঠাকুরবাড়ি কিন্তু জসীমউদ্দিন রবীন্দ্রনাথের বাড়ি ঘুরতে গিয়েছিলেন, সেই বাড়ির ঘটনা। যাদের দেখেছি ঠাকুরবাড়ি আঙিনা, অর্থাৎ ঠাকুরবাড়ি ঘুরতে গিয়ে যাদের সাথে মিট হয়েছে। ধরো তুমি ঠাকুরবাড়ি ঘুরতে গেছো, ঠাকুরবাড়ি ঘুরতে গিয়ে তোমার যাদের সাথে মিট হয়েছে, তাই তুমি বললা যাদের দেখেছি ঠাকুরবাড়ি আঙিনায়, অথবা অন্য বলতে পারো ঠাকুরবাড়ি আঙিনায় ঘুরতে গিয়ে আমি যাদের দেখেছি। শেষ। এই কয়টাও ইম্পর্টেন্ট, জসীমউদ্দিন ফুল বিষয়টা ইম্পর্টেন্ট পড়তে হবে। হ্যাঁ, আসো আসো ডালিম খায়। হ্যাঁ, একটা দিতে যাও। মুসাফির চলে দেশে দেশে, মুসাফির চলে দেশে দেশে, দেশে দেশে। একটা হচ্ছে মুসাফির চলে হলদিপুরি দেশে, আরেকটা হচ্ছে দেশে মানুষ বড়। তাহলে মুসাফির চলে দেশে দেশে, তাহলে দুইটা দেশের ঘটনা এখানে হবে। মুসাফির চলে কি দেশে দেশে, একটা হচ্ছে হলদিপুরি দেশে মুসাফির গেছে, মুসাফিরের কাজ হচ্ছে সফর করা, এক দেশ থেকে আরেক দেশে সফর করা। এক মুসাফির প্রথমে গেছে হলদিপুরি দেশে, পরে আবার গেছে এমন সব দেশে যে দেশে মানুষ বড় বড়, যেমন ধরো কালা মানুষের দেশ, মানুষ বড় বড় ইত্যাদি। ঠিক আছে? তাহলে এতটুকু আশা করি মনে থাকবে, মুসাফির দেশে দেশে, মুসাফির গেছে দেশে দেশে। শেষ। এবার নাটকটা আসো, নাটকটা আমি তোমাদের বলেছি। নাটকটা একটা গল্পের আকারে বলে দিই, জসীমউদ্দিনের নাটক। এত পড়া পড়া যায়। এখানে একটা নাটক তোমাদের এখানে দেয় নাই, সেই নাটকটা হচ্ছে আসমান সিং। আসমান সিং নামে তার একটা নাটক আছে। তার বিখ্যাত একটা নাটক পল্লীবধূ। পল্লীবধূটা খুব ইম্পর্টেন্ট, পল্লীবধূ মনে রাখতে হবে। তাহলে আসমান সিং এর বউ পল্লীবধূ, সেই পল্লীবধূ কে ছিল? বেদের মেয়ে ছিল। আসমান সিং এর যে বউ ছিল, সেই পল্লীবধূ ছিল বেদের মেয়ে। তার একটা নিশ্চয়ই নাম আছে, তার সেই বেদের মেয়ের নাম কি ছিল? মধুবালা। তাহলে আমরা বলতে পারি আসমান সিং এর একটা পল্লী বউ ছিল, গ্রামীণ বউ, অথবা ঘরোয়া বউ ছিল, সেই বউটা ছিল বেদের মেয়ে, তার নাম ছিল কি? মধুবালা। তাহলে আসমান সিং এর পল্লীবধূ বেদের মেয়ে মধুবালা। মনে করো আসমান সিং বিয়ে করছিল গারে মধুবালারে, মধুবালা কি ছিল? বেদের মেয়ে। সে আবার গ্রামে থাকতো, তাই সে পল্লীবধূ। যেমনি বলো, তুমি বলতে পারো আসমান সিং ছিল, আসমান সিং একটা বউ ছিল, বউ নাম মধুবালা, সে ছিল বেদের মেয়ে, বেদের মেয়ে, সে ছিল পল্লীবধূ। একসময় আসমান সিং মরে গেছে, ঠিক আছে? আসমান সিং মরে গেছে, তাই আসমান সিং মরে গেলে এলাকায় কিছু মিশা সওদাগর থাকে না? এলাকায় তো কিছু মিশা সওদাগর থাকে। মনে করো ওই এলাকায় মিশা সওদাগর আছে। তাহলে আসমান সিং এর পল্লীবধূ বেদের মেয়ে মধুবালা মিশা সওদাগরের অত্যাচারে গ্রামের মায়া ছেড়ে চলে গেছে। মিশা সওদাগরের অত্যাচারে গ্রামের মায়া ছেড়ে পদ্মা পারে চলে গেছে, অর্থাৎ গ্রামের মায়া ছেড়ে এলাকা ছেড়ে দিছে। আসমান সিং এর পল্লীবধূ যেটা আসমান সিং মরে গেছে, মিশার অত্যাচারে ওই গ্রাম ছেড়ে দিয়া পদ্মা পারে চলে গেছে। বুঝতে পেরেছো? ওই পদ্মা পারে চলে গেছে। এটা বললে হবে। ওকে, তাইলে আমরা তার নাটকগুলো দেখলাম। এই যে দেখো, আসমান সিং এর পল্লীবধূ পদ্মা পারে গ্রামের মায়া ছেড়ে সে চলে গেছে, পদ্মা পারে পল্লীবধূ বেদের মেয়ে মধুবালা। শেষ। এর বাইরে আর আমার কিছু দরকার নাই, আমার কিছু বলার দরকার নাই। তাহলে আমাদের জসীমউদ্দিন শেষ হলো। বলো তো দেখি জসীমউদ্দিনের কাহিনী কাব্য কয়টি? মনে আছে কিনা জসীমউদ্দিনের কাহিনী কাব্য কয়টি? বলো তো জসীমউদ্দিনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে নচিকেতার মাঠ। অনেকগুলো ভাষায়, প্রায় 23টা ভাষায় অনুবাদ করা হয়েছে। অনেকগুলো ভাষায়, নচিকেতার মাঠ অনেক খুবই বিখ্যাত কিন্তু। হ্যাঁ, অনেকগুলো ভাষায় নচিকেতার মাঠ অনুবাদ করা হয়েছে। গুড। নচিকেতার মাঠের মতো বলতো হিন্দু মুসলিম সম্পর্ক, হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে, হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে, হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন নিয়ে কি আছে? সুজন বাদিয়া ঘাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? নচিকেতার মাঠ নাকি রাখালি? তার প্রথম কাব্যগ্রন্থের নাম রাখালি। তার সুন্দর কবিতা আছে না জসীমউদ্দিনের? আমরা ছোটবেলা পড়েছি, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও। হ্যাঁ, রসুল করেছে আসমানি, আসমানি কবিতা করেছি আমরা, তার কবর কবিতা করেছি আমরা। রহিমতি ছোট্ট বাড়ি রসুল করে যাও, বাড়িতে নয় পাখির বাসা, গেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ভেন্না পাতা, ভেন্না পাতা হচ্ছে মানে ইয়া কি জানো, আমরা যে ইয়া খাই, এক ধরনের তেল তেল হয়ে যায়, ভেন্না পাতা তেল হয়। ওটা ভেন্ডা বলা হয়, ভেন্ডা। ওই ভেন্ডার পাতার ঘর আসমানির। তাই যদি আসে আসমানি কার, তাহলে বলতে হবে আসমানি হচ্ছে জসীমউদ্দিনের কবিতা, কবর কবিতা জসীমউদ্দিনের কবিতা। এগুলো তো তোমার সময় পড়েছো। রাখালি, রাখালি কবিতা জসীমউদ্দিনের কবিতা। আর একটা কবিতা আছে, সেটা হচ্ছে আহ জননী, একটা কবিতা জসীমউদ্দিনের কবিতা। পল্লী জননী, পল্লী জননী পড়েছো কখনো? পল্লী জননী কবিতা পড়েছো জসীমউদ্দিনের? পল্লী জননী খুব ট্রাজিক কবিতা। আচ্ছা, কবর তো জসীমউদ্দিনের লিখলেও চলবে, না লিখলেও চলবে, ছাত্র অবস্থায় এটা প্রকাশিত হয়েছিল। জসীমউদ্দিনের কবিতা আসমানি, আসমানি খুব ইম্পর্টেন্ট কবিতা। আবার জসীমউদ্দিনের কবিতা হচ্ছে কি পল্লী জননী। পল্লী জননী পড়া হয়েছে তোমাদের টাইম এন্ড টেনশন। পল্লী জননী, পল্লী জননী কিন্তু পড়তে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নিও। হ্যাঁ, পল্লী জননী কাহিনীটা আমি একটু সংক্ষেপে বলে দিই। একটা মা থাকে, খুব গরিব একটা ছেলে থাকে, বুঝছো? গরিব ছেলে। সেই গরিব ছেলেটা আর এমনি 3 দিন খাওয়াইতে পারে না, মাটা না খায় উপোস থেকে ছেলেটাকে 2 বেলা খাওয়ায়, আরেক বেলা খাওয়াইতে পারে না। এই ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, মাঝ রাতে অসুস্থ হয়ে যায়।
হ্যাঁ, জসীমউদ্দিন স্যার কাহিনী বেশি লিখতেন। মাঝরাতে পল্লী জনে ছেলেটা অসুস্থ হয়ে যায়। ছেলেটা অসুস্থ হয়ে যায় তখন একটা কুপির সাথে তুলনা করছে। মানে তোমার একটা প্রদীপের সাথে তুলনা করা হয়। যে কুপিটার যে তোমার আলো, সেই আলোর তেল ফুরিয়ে এসেছে। বুঝতে পেরেছো? আলোর তেল ফুরিয়ে এসেছে মানে কি বলতো? কি হইতে পারে? বাচ্চাটা মারা যাবে নাকি বেঁচে থাকবে? একটা কবিতা, তার বাচ্চার সাথে এই আলোটা মারা যায়। বুঝতে পেরেছো? বিনা চিকিৎসায় রাতের বেলা টাকা নাই, সে পথ্য আনতে পারে না, একজন ডাক্তার আনতে পারে না, একটা মায়ের যে বেদনা, তুমি পল্লী জনে কবিতাটা পড়ো, লাস্ট পর্যন্ত ওই কুফিও তেল ফুরায় আসে, মাঝরাতে শেষ রাতে তার বাচ্চাটাও মারা যায়। সে সারাটা জীবন শুধু অশ্রু ঝাড়ে যে আমি আমার ছেলেটাকে একটা ডাক্তার দেখাতে পারলাম না, এমনকি ছেলেটা সারা রাত কষ্ট পেলো, তাকে আমি একটা ব্যথার ট্যাবলেট পর্যন্ত খাওয়াতে পারলাম না। এত গুরুত্ব ছিল এই পল্লী জননী। অসাধারণ কবিতা, এটা পড়ো, মজা পাইবা। ওকে, তাহলে জসীমউদ্দিন শেষ। আশা করি আমরা জসীমউদ্দিন শেষ হলো। দেখি তো মনে আছে কিনা তোমাদের? বলো তো আসমান সিং এর পল্লী বধূ, তার তার নাম কি ছিল? আসমান সিং এর বইয়ের নাম কি ছিল? আসমান সিং এর বইয়ের নাম কি ছিল? মধুমালা। মধুমালা কার মেয়ে ছিল? মধুমালা কার মেয়ে? বাইদার মেয়ে। গুড গুড। সে গ্রামের মায়া ছেড়ে, মিশা সওদাগরের অত্যাচারে গ্রামের মায়া ছেড়ে কোথায় চলে গিয়েছিল? গ্রামের মায়া ছেড়ে কোথায় চলে গিয়েছিল? পদ্মার পারে। গুড, এই তো হয়ে গেছে, সব আর দেখা যায়। ওকে। মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ হচ্ছে সংস্কৃতির কথা, আর এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত উক্তি। সাধারণ ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এই কথাটার মানে কি বুঝো? তো এটা বহুবার পরীক্ষা এসেছে। ব্রেক লাগবে? ওকে, 10 মিনিটের ব্রেক দাও। ব্রেক, নামাজ এবং পড়াশোনা সব মিলে 10 মিনিট, আবার 8টা 10-এ শুরু।